লাইট অফ করেন। আর সেফটি কই? আমি পরীক্ষা করব তুই ভার্জিন কিনা, তাই লাইট অফ করব না। প্লিজ ব্যথা দিবেন না, খুব কষ্ট হয় আমার। এর আগে কতজনের কাছে গিয়েছিস, কোনো সুখ পাচ্ছি না কেন? মজা পাচ্ছি না। বিশ্বাস করেন আমি খারাপ মেয়ে না, আমি সতী নারী। প্লিজ আমাকে বিশ্বাস করেন আপনি। তোকে বিশ্বাস করে কি করব? এখানে তো আমি পরীক্ষা করে দেখলাম তোর মাঝে কিছু নেই। আপনি আমাকে এই মিথ্যা অপবাদ দিতে পারেন না। তোর মতো নষ্ট আমাকে আমার সংসারে রাখবো না। কালকে তোকে আমার সঙ্গে থেকে তাড়িয়ে দেব। তোর মাঝে কিছু নেই। আজকে আমার বিয়ে হয়ে যাচ্ছে, অথচ আমি নিজেও জানি না। কারণ হঠাৎ করে আমাকে বলা হয় যে বিয়ে হবে আজকে আমার। ছেলেকে আমি দেখিনি, ছেলেও আমাকে দেখেনি। আমি বিষয়টা বুঝলাম না, এইভাবে কি কারো বিয়ে হয়ে যায়? আমি অবাকের উপর অবাক হয়ে যাচ্ছি। কেন এরকম হচ্ছে আমার সাথে? আমার ছোটবেলা থেকে কোনো স্বাধীনতা নেই। এখন একটু বড় হয়েছি, পড়াশোনা করতেছি ভালো মতন, কোনো প্রেম করতেছি না যে একটা মনের মতো ছেলেকে খুঁজে বিয়ে করব তার জন্য। কিন্তু হঠাৎ করে যদি পরিবার বলে যে আজকে তোমার বিয়ে, তাহলে তোমার কেমন লাগবে? অনুভূতিটা কেমন হবে তোমার? আমি মেনে নিতে পারতেছি না এইরকম একটা পরিস্থিতি, কারণ আমি মোটেও বিয়ের জন্য প্রস্তুত না। আমি এখন পড়াশোনায় মনোযোগ দিয়েছি, আর আমার সামনে এইচএসসি পরীক্ষা। এখন যদি আমার বিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে? আর আমি লোকটাকে জানি না, চিনি না, হঠাৎ করে তার সাথে চলে যাব কেমন করে? কেমন না বিষয়টা? আমি আমার বাবা মাকে এত করে বোঝালাম, কিন্তু তারা আমার কোনো কথা শুনলো না। শেষ পর্যন্ত আমার বিয়ে দিয়ে আমাকে বিদায় দিয়ে দিল তাদের বাসা থেকে। মনে হচ্ছে আমি তাদের বাসায় একটা বোঝা ছিলাম। আজকে আমাকে বিয়ে দিয়ে অন্য একটা বাড়িতে পাঠিয়ে দিয়ে তারা বোঝা মুক্ত হয়ে গেল। আমার এরকম মনে হচ্ছে, কারণ আমি ছোটবেলা থেকে স্বাধীনতা বলতে কি জিনিস সেটা পাইনি। সব সময় পরাধীন অবস্থায় ছিলাম, সব সময় তাদের শাসনের মধ্যে ছিলাম। আমি এখন পর্যন্ত আমার স্বামীর মুখ কেমন সেটা দেখলাম না। যার সাথে আমার বিয়ে হয়ে গেল তাকে আমি এখন পর্যন্ত দেখলাম না। সে কি লুলা নাকি হ্যাংলা পাতলা নাকি কেমন তাও আমি জানি না। সবাই ধরে এনে আমাকে একটা রুমের ভেতর বসিয়ে দিয়ে বাহিরে সবাই চলে গেল। আমি একটা কাঠের পুতুলের মতন বিছানার মাঝখানে বসে রইলাম চুপচাপ। কাউকে চিনি না, কার সাথে কি কথা বলবো। আর আমার বাসা থেকে কেউ আসেনি, অনেক দূর, তার জন্য সবাই কালকে আসবে নাকি আমাকে এটা বলে সান্ত্বনা দিয়ে বিদায় দিয়ে দিল। আমার জায়গায় আপনারা আপনাদেরকে বসিয়ে দেখেন তো, আপনারা যদি এরকম পরিস্থিতির শিকার হতেন তাহলে আপনারা কি করতেন? আমার ইচ্ছে করতেছে মরে যেতে, কিন্তু মরে গেলে তো সব সমস্যার সমাধান হবে না। আমাকে এটা নিয়ে কিছু করতে হবে। আমি এই সংসার করব না। আমাকে যে কোনো প্রকারেই হোক, আমি যে কারো সাহায্য নিয়ে এখান থেকে পালিয়ে যাব। আমি এখানে থাকবো না। হঠাৎ করে দরজা খোলার শব্দ পেয়ে দরজার দিকে একটু তাকালাম, তাকে মাথা নিচু করে রইলাম। কি করব না করব ভেবে পাচ্ছি না। একটা অচেনা মানুষের সাথে এইভাবে থাকা কি আদৌ সম্ভব কারো পক্ষে? আমার পক্ষে তো সম্ভব না। আমি তাকে চিনি না, কোনো দিন কথা হয়নি বা সামনাসামনি কখনো দেখা হয়নি। হঠাৎ করে আমি ভেবে পাচ্ছি না কি করব, আমার ভেতরটা ফেটে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনি হয়তো আমার উপর বিরক্ত, কারণ আপনি আমাকে চেনেন না, আমি আপনাকে চিনি না। আর আমাদের আজ হঠাৎ বিয়ে হয়ে গেল। আসলে আমিও বিয়ের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। পরিবার হঠাৎ করে বলল, আর আমি পরিবারের কথা একদম না করতে পারি না। তারা যেটা ডিসিশন নেয় আমার জন্য ভালো কিছু করে, তার জন্য আমি তাদের বিরোধিতা কখনো করি না। আর আমি জানি না আপনার মনের ভিতর কি চলতেছে। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আপনাকে স্পর্শ করে দেখতে পারি একটু। আমি এটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। হঠাৎ করে লোকটা এসে সালাম দিল আর কি বকবক করে বলে গেল আমি বুঝলাম না। আসলে ব্যাপারটা কি আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি কি আসলে ঠিক আছি? আমি বুঝতেছি না আমি কি করব এখন। ওনার কথাগুলো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে সবগুলো। কি কি বলেছে? আসলে লোকটা কি ভালো নাকি ভালো হওয়ার নাটক করতেছে? আমি বুঝতেছি না কি করব না করব। আপনি এরকম ন্যাকামি করতেছেন কিসের জন্য? আমি এই বিয়েটা করতে চাইনি, আমার পরিবারের চাপে আমি এটা করতে বাধ্য হয়েছি। তাই প্লিজ আপনি আপনার মতো থাকেন, আমি আমার মতো থাকি। আরে, এভাবে রাগ দেখাচ্ছেন কিসের জন্য বুঝতে পারতেছি না তো। আমি আপনাকে বিয়ে করে এনেছি, আপনাকে তো দেখার আমার একটু ইচ্ছা হচ্ছে, তাই না? আর আপনি যদি না চান তাহলে আপনার মতোই হবে। আপনি তাহলে এখন যা ইচ্ছা তাই করেন। আর আমাকে একটু সাইড দেন, আমি শুয়ে পড়বো। আমার ঘুম পাচ্ছে অনেক। এইভাবে ন্যাকামি করতে হবে না। আপনি হয় ফ্লোরে শুয়ে পড়েন, না হলে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়েন। আমি বিছানায় একা থাকবো, আমার আশেপাশে কেউ থাকলে আমি ঘুমাতে পারি না।
তার জন্য আমি এখানে একাই থাকবো। এটা কি করে হতে পারে? এটা তো সম্ভব না। আমি তো বিছানা ছাড়া কোথাও ঘুমাতে পারি না। না হলে আমার ঘুম হবে না, আর আমার ঘুম না হলে আমার মাথা কাজ করে না। তাই প্লিজ আপনি মাঝখানে একটা কোলবালিশ দিয়ে আপনি অন্য সাইডে শুয়ে পড়েন। আমাকে বিশ্বাস করতে পারেন, আমি ভুল করেও আপনাকে স্পর্শ করব না। হয়েছে, থাক, এখন আর কথা বলতে হবে না। আপনি মাঝখানে কোলবালিশ দিয়ে শুয়ে পড়েন, আমি ফ্রেশ হয়ে তারপর ঘুমাবো। আর আপনি ভুল করেও আমার দিকে তাকানোর চেষ্টা করবেন না, বলে দিলাম কিন্তু। আপনি এত ঝগড়াটে কেন? আমি তো ভাবছিলাম যে আপনি শান্তশিষ্ট হবেন। আর আমি যখন আপনাকে প্রথম দেখেছিলাম বিয়ার আসরে, তখন মনে হয়েছিল আপনি একটা ভদ্রমেয়ে, কিউট আর একদম শান্তশিষ্ট হয়ে থাকবেন। কিন্তু এখন দেখতেছি পুরা উল্টা। আমি যেমন খুশি তেমন হয়ে থাকবো, তাতে আপনার কি? আপনাকে কিছু বলতে বলেছি? এখানে চুপচাপ মেরে বসে থাকেন, কথা বলবেন না, তাহলে কিন্তু ঘুষি মেরে নাক ফাটিয়ে দেব। হয়েছে, থাক। আমার নাক ফাটাতে হবে না, আমি আমার মতো থাকি। আপনি গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়েন, নাকি নাচানাচি করেন। আপনার বিয়ে হয়েছে যেহেতু আপনার ইচ্ছা, আর আমি এখন ঘুমাচ্ছি। আমাকে আর কোনো ডিস্টার্ব করবেন না। সেটা বলে লোকটা ঘুমিয়ে পড়লো আর আমি আমার মতো বাথরুমে চলে আসলাম। কারণ অ্যাটাচ বাথরুম, তাই দেখতে একটু অসুবিধা হলো না। বাথরুমে এসে দেখি বাথরুমটা অনেক সুন্দর পরিপাটি করে সাজানো। সচরাচর আমাদের বাথরুম এত পরিপাটি গোছানো থাকে না। আমি আমার ফ্রেন্ড সার্কেলের বাথরুমে গেলে সেটাও দেখি একই অবস্থা, কিন্তু এটা দেখে মনে হচ্ছে না কোনো পুরুষ মানুষ থাকে, মনে হচ্ছে এখানে কোনো মহিলা মানুষ থাকে যে সুন্দর করে সবকিছু গুছিয়ে রেখেছে। তারপর আমি তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে বাইরে চলে আসলাম। এসে দেখি লোকটা ঘুমিয়ে পড়েছে। লোকটাকে এতক্ষণ আমি দেখিনি, এখন লোকটার দিকে তাকিয়ে দেখি লোকটা তো বেশ সুদর্শন, মাশাআল্লাহ। আমি তো ভেবেছিলাম কেমন জানি হবে, কিন্তু দেখতে তো অনেক স্মার্ট এবং অনেক হ্যান্ডসাম আছে। কিন্তু উনি আমার মতো জগা খাদ্য একটা মেয়েকে বিয়ে কেন করতে গেলেন? সেটা যাই হোক, আমি তো দেখতে তো আর কম সুন্দরী না, আমিও আছি মোটামুটি, একদম খারাপ না। এখন ওসব কথা না বলে অনেক ক্লান্ত লাগতেছে আমার, আমি এখন ঘুমাবো। টাটা, বাই বাই। আর আপনারাও ঘুমিয়ে পড়েন। এখন দেখা যাক আমার কপালে কি আছে। সংসার জীবনে আসলে কি আমি সংসার করতে পারবো কিনা, কারণ আমার পড়াশোনা করাই মেইন উদ্দেশ্য। নিজের পায়ে দাঁড়াতে হবে, এটা আমার লক্ষ্য। আম্মু, কোথায় তুমি? আর আমার একটু ভার্সিটিতে যেতে হবে, কাজ আছে। আমি যাব আর আসব, আমাকে খোঁজাখুঁজি করিও না আবার। কি বলছিস এসব কথা? গতকালকে তোর বড় ভাইয়ের বিয়ে হয়ে গেল, আজকে একটু এখানে থাকবি, তা না করে ভার্সিটিতে চলে যাচ্ছিস। যদি তোর ভাইয়া জানতে পারে এটা, তাহলে কি হবে ভেবে দেখেছিস? তেমন কিছু হবে না আম্মু, আমি যাব আর আসব। তুমি আমার উপর বিশ্বাস রাখো। ভাইয়া ঘুম থেকে ওঠার আগে আমি চলে আসব। আমার একটা ফ্রেন্ডের দরকার আমাকে, তাই যেতে হবে, ইম্পর্টেন্ট। যেটা হচ্ছে সেটা করতে থাক, একটু পরে মেহমান চলে আসবে। আমি তোকে কোনো অনুমতি দিতে পারবো না। যদি তোর বড় ভাই শুনতে পায় যে আমি তোকে অনুমতি দিয়েছি, তোকে কথা শোনাবে, আমাকেও কথা শোনাতে দ্বিধাবোধ করবে না। আচ্ছা, অনেক হয়েছে, এখন আমি যাচ্ছি। আর তোমার সাথে এতক্ষণ কথা না বললে আমি হয়তোবা ভার্সিটিতে পৌঁছে যাইতাম আর চলে আসতাম। আমি যাচ্ছি, চলে আসব। মেহমানদের কাজ নাই তো, সকালে উঠে দাঁত ব্রাশ করতে করতে মনে হয় আমাদের বাসায় চলে আসবে। আমি ভালো করেই জানি তোর সাথে কথায় পারবো না, তাই তোর সাথে কথা বলছি না। কিন্তু যেখানে যাচ্ছিস তাড়াতাড়ি ফিরে আসিস, বলে দিলাম। তারপর আম্মুর সাথে কোনো কথা না বলে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কারণ তাড়াতাড়ি চলে আসতে হবে আমার। কাণ্ডজ্ঞান বলতে কিছু আছে, বাসার মেহমান আসবে, তাদেরকে একটু অতিথি আপ্যায়ন করতে হবে আমাদের, সেটার দায়িত্ব। আর বাড়ির বড় ভাই বিয়ে করছে, ছোট ভাই হিসেবে একটা দায়িত্ব আমার আছে, সেটা আমাকে পালন করতেই হবে। আর এদিকে আমার বন্ধুকে নাকি কারা যেন ধরে রেখেছে, আমি না গেলে নাকি ছাড়বে না, কিসের একটা হিসাব নিকাশ বাকি আছে নাকি। আর আমি একটু যাই, দেখি সবাইকে তো খবর দিয়ে ফেলেছি, সবাই রাস্তায় বেরিয়েছে, আমি একটু লেট করতেছি, দেখি কিছু উত্তম মধ্যম দিয়ে আসি। এসব করতে ভালো লাগে না সবসময়। একটা এরকম বাড়ি বিয়ে অনুষ্ঠান ছেড়ে আমি মারামারি করতে যাচ্ছি, এটা ঠিক হচ্ছে না। এটা কি ঠিক হচ্ছে? একদম ঠিক হচ্ছে না। যাই হোক, কিছু করার নাই, পরিস্থিতির যেটা বলে সেটাই করতে হয়। এখন যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসবো। আর দেখি বন্ধুকে গিয়ে তাড়াতাড়ি ছুটায় নিয়ে চলে আসতেছি। বিয়ের বাড়িতে অনুষ্ঠানে অনেক মজা করতে হবে।
কি কাণ্ড, সকালে ঘুম থেকে উঠে দেখি আমি তার বুকের উপর মাথা রেখে শুয়ে আছি। এটা কেমনে কি? আমি তো মাঝখানে একটা কোলবালিশ দিয়ে রেখেছিলাম, তাহলে আমি কেমন করে ক্রস করে তার বুকের উপর চলে গেলাম? এটা আমার একটা বদ অভ্যাস। আমি ঘুমাইলে কোথা থেকে কোথায় চলে যাই নিজেও জানি না। কতবার যে বিছানার উপর থেকে নিচে পড়ে গিয়েছি নিজেও জানি না, অনেকবার। আর আজকে এরকম একটা লজ্জাময় অবস্থায় পড়তে হবে আমি ভেবে পাচ্ছি না। এত ভাবাভাবির কাজ নাই, এখন আমাকে তাড়াতাড়ি উঠতে হবে। যদি লোকটা জেগে যায় তাহলে আমার মান সম্মান বলতে কিচ্ছু থাকবে না। এতে বড় বড় কথা বলেছি, এমনিতেই তার উপর আজকে আমি নিজেই তার বুকের উপর শুয়ে আছি। এটা দেখে কি ভাববে লোকটা? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হতে চলে গেলাম এবং গোসল শেষ করলাম। নতুন বিবাহ হয়েছে তাই গোসল করার নিয়ম আছে, তো সেটা ম্যানেজ করতে হবে না, তাই গোসলটা করে নিলাম। গোসল করে বেরিয়ে এসে দেখি লোকটা বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে জিম করতেছে, মানে এমনি হ্যাংলা পাতলা শরীর চর্চা করছে। আমি লোকটাকে দেখে অবাক হয়ে গেলাম। মুখটা দেখতে এত সুন্দর, আগে তো দেখিনি, আগে তো কখনো কল্পনাও করতে পারিনি যে এত সুন্দর একটা লোক আমার স্বামী হবে। আমি তো ক্রাশ খেয়ে যাচ্ছি। যেটাই হোক না কেন পাত্তা দেওয়া যাবে না, সেটাই হচ্ছে বড় কথা। পাত্তা দিলে আবার মাথায় চড়ে উঠবে। আমাকে পড়াশোনার উপর মনোযোগ স্থির রাখতে হবে, না হলে নিজের পায়ে দাঁড়াতে পারবো না। সবার বোঝা হয়ে থাকতে হবে। এমনিতেই পরিবার আমাকে বোঝা মনে করে বিয়ে দিয়ে এই বাড়িতে পাঠিয়ে দিল। এখন যদি এই বাড়িতে কাজ না করি আর তার পড়াশোনা না করি তাহলে তো আমাকে কেউ ভালো মনে করবে না। লোকটা আমাকে দেখে একটু লজ্জা পেল, তারপর তাড়াতাড়ি মাথা নিচু করে আমার দিকে ভালো করে না তাকিয়ে বাথরুমে চলে গেল। বুঝতেছি না লোকটা এত লাজুক কেন, নাকি আমাকে দেখাচ্ছে, জানি না নিজেও। হঠাৎ করে লোকটা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি বুঝলাম না এরকম হওয়ার কারণ কি। আমি আচমকাই জোরে ধাক্কা দিয়ে লোকটাকে সরিয়ে দিলাম। আমি এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তারপর যা ঘটে গেল আমি তার জন্য আসলেই প্রস্তুত ছিলাম না। তোর এই দুইটা এত ছোট কেন? কোনো বয়ফ্রেন্ড ছিল না তাই ছোট। আসো, বড় করার জন্য আমি আছি তো এখন, তাই না? না, আমার ব্যথা করে, আমি যাব না এখন রুমে। না, আজ ব্যথা পাবে না, কাল প্রথম ছিল তাই ব্যথা পাইছো, আজ পাবে না। না, আমি যাব না, আমার কাজ আছে, প্লিজ না। উফ, তুমি এত সুন্দর কেন? শুধু খেতে ইচ্ছে করে। প্লিজ আর না, আমি আর নিতে পারবো না, আমাকে ছেড়ে দেন। আপনি এত নোংরা পরিবেশে থাকেন, আমি তো আগে জানতাম না। টয়লেটে এটা কি রেখে এসেছিলেন? ভালোভাবে দেখুন তো, এগুলো কি ওইখানে রাখার জিনিস? আরে আমার একটা পার্সোনাল জিনিস সেখানে রেখে এসেছি ভুল করে। আমি তো বুঝতেই পারিনি যে সেটা সেখানে পড়ে গিয়েছে। আমি ভেবেছিলাম সবকিছু নিয়ে আমি বেরিয়ে এসেছি, ভালোভাবে চেক করা হয়নি। মান সম্মান বলতে কিছু থাকলো না। লোকটা এখন কি ভাববে আমাকে নিয়েছে। ছি, আমি যে এতটা নোংরা হয়ে গিয়েছি। আসলে আমি ইচ্ছাকৃতভাবে সেখানে এগুলো রেখে আসিনি, আমার মনে ছিল না, বা বলতে পারেন ভুল করে রেখে এসেছি। হয়েছে, এখন এগুলো পরিষ্কার করে নেন, আর বাথরুমটা একটু পরিষ্কার করে দেন। আমি বাথরুমে যাব, তাড়াতাড়ি করেন। আমার দ্বারা এসব করা সম্ভব না। আপনি এটা যেহেতু নিজের হাত দিয়ে ধরেছেন, তার মানে এটা আপনি পরিষ্কার করবেন। আমি পারবো না, আর আমি ফ্রেশ হয়ে এসেছি, আর এটা ধরতে পারবো না। আপনি পরিষ্কার করে দিবেন একটু প্লিজ। আপনার কি মাথা ঠিক আছে? কি বলতেছেন এসব আবল তাবল কথা? আমার দ্বারা সম্ভব না। আপনি আপনার জিনিসটা যেভাবে খুশি সেভাবে ব্যবহার করেন। আমি এটা পরিষ্কার করতে যাব কিসের জন্য? আপনি তাড়াতাড়ি এটা পরিষ্কার করেন আর বাথরুম ছেড়ে দেন। এটা করতে পারবো না, আপনি ধরেছেন, আপনি পরিষ্কার করবেন। আমি এখন নিচে যাচ্ছি, সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করে আসি। কালকে এসেছি, নতুন মানুষ, কই একটু ভালোভাবে কথা বলবেন, তা না করে খোটা দিচ্ছেন আমাকে, তাই না? নতুন মানুষ বলেই তো সুন্দরভাবে বুঝিয়ে বলতেছি, তাই না? আর আমার কথাগুলো যদি বুঝতে না পারেন তাহলে আপনার যেটা করার সেটাই করেন। আমি এটা ফেলে দিচ্ছি। আপনার ইচ্ছা, আপনি কি করবেন? কয়েকদিন পর আপনাকে কিনে দিতে হবে। আমার তো এখন আর কোনো কিছু যায় আসে না। আপনার যেটা ইচ্ছে সেটাই করতে পারেন। আমি গেলাম রুমের বাহিরে। এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি কিন্তু এর প্রতিশোধ নিয়ে নেব। আজকে যেহেতু আমাকে এভাবে ফাঁসিয়ে দিলেন, একদিন আমি এর প্রতিশোধ নিয়ে ছাড়বো। কথাটা মাথায় রাখবেন। আমাকে খুঁজেও পাবে না, ততদিনে আমি তার আগে এখান থেকে উধাও হয়ে যাব। কারণ আমি এই সংসারটা করতে চাই না। আমাকে পড়াশোনা করতে হবে, নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে। আমার এরকম কথা শুনে উনি একদম চুপ হয়ে গেলেন। আর ওনার মুখ দেখে মনে হচ্ছে উনি কখনো আশা করেনি আমি এরকম কিছু বলবো, বা ওনার ধারণার এতটা গভীর ছিল না। কিন্তু আমি এইভাবে বলবো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। তারপর উনি কোনো কথা না বলে বাথরুমে চলে গেল, আমার জিনিসটা নিয়ে চুপচাপ। আমিও বেশি তোয়াক্কা না করে রুমের বাইরে বেরিয়ে আসলাম।
রুমের বাইরে বেরিয়ে তো আমি অবাক হয়ে গেলাম। এটা কি বাড়ি নাকি রাজবাড়ি আমি বুঝতে পারতেছি না। এত সুন্দর করে সাজানো এত পরিপাটি একটা বাড়ি হতে পারে? আমার তো মাথা ঘুরতেছে। এই বাড়িতে আমার বিয়ে হয়েছে, এটা কি আমি সত্যিই দেখতেছি নাকি কল্পনা? আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না, তাই নিজের হাতে নিজেই চিমটি কাটলাম। আমি চারদিকে শুধু ঘুরে ঘুরে তাকাচ্ছি, ব্যাপারটা বুঝলাম না। এত বড় বাড়ি আমি আমার জন্মে এত বড় বাড়ি আজকে দেখলাম। এত সুন্দর করে সাজানো, এত পরিপাটি, এত ডিসিপ্লিন সম্পূর্ণ একটা বাড়ি আমি এর আগে কখনো দেখি নাই। আজকে প্রথম দেখেছি, আর বাড়িটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এখন আমি কোন দিকে যাব সেটা ভেবে পাচ্ছি না। নিচে দেখতেছি কয়েকটা মানুষ বসে গল্প করতেছে, তারা কেউ আমাকে এখনো দেখেনি। এক সাইড থেকে একটা মহিলা মানুষ আমার দিকে এগিয়ে আসছে, বুঝতে পারতেছি না তার সাথে কথা বলা কি ঠিক হবে। আমি তো তাকে চিনি না, এখন কি হবে? একটু বাড়িটা দেখিয়ে নেব তার কাছ থেকে, সেটা বুঝতে পারতেছি না। আসসালামু আলাইকুম আন্টি, আমাকে একটু সাহায্য করতে পারবেন? এই বাসার রান্নাঘরটা কোথায় আমাকে একটু দেখিয়ে দিবেন? তুমি রান্নাঘরে গিয়ে কি করবে? রান্নাঘরে কি তোমার কোনো প্রয়োজনীয় কাজ আছে? আমি এবারের নতুন বউ, আর এখন যদি আমি রান্নাঘরে না যাই তাই কেমন হয় না বিষয়টা? আমাকে তো কিছু রান্না করতে হবে, তাই না? এটা তো একটা নিয়ম। তোমাকে এই নিয়ম কে শিখিয়েছে? আর আমি তোমার শাশুড়ি মা, হয়তোবা তুমি দেখো নাই, তার জন্য চিনতে পারছো না। আমি কি করব না করব বুঝতে পারতেছি না, কারণ হঠাৎ করে উনি এসে এভাবে পরিচয় দিবে, আমি তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আসলে এইভাবে ওনার সাথে কথা বলতেছি, কিন্তু আমি জানি না উনি আমার শাশুড়ি মা। কারণ গতকাল রাতে আমি এত পরিমাণ কান্না করতেছিলাম যে আমার কি হবে সম্পর্কে সেটা দেখার টাইম আমার কাছে ছিল না। কারণ আমি এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, আর প্রচুর টেনশনে ছিলাম। আমি কোনো কথা না বলে চুপচাপ ওনার পা ধরে সালাম করলাম, কিন্তু উনি আমার দুই বাহু ধরে আমাকে উঠিয়ে বলতে লাগলো, আরে মা, কি করছো? তুমি তো আমার মেয়ের মতো, তাই না? তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, তাই তোমাকে আমার মেয়ে বানিয়ে নিয়ে এসেছি এই বাড়ির জন্য। আর আমি তোমাকে সবসময় সাপোর্ট করে যাব। কখনো যদি তোমার কোনো সমস্যা হয় সরাসরি আমাকে বলবে, আর আমার ছেলে যদি তোমাকে কিছু বলে সরাসরি আমার কাছে বিচার দেবে। তারপর দেখবো আমি তার কি অবস্থা করি। আচ্ছা আন্টি, তাহলে সেটাই হবে। আর আমি একটু রান্নাঘরে যেতে চাচ্ছি, একটু রান্না করি। আপনাদেরকে তো নাস্তা করতে হবে, তাই না? থাপ্পড় খেতে চাও নাকি আমার হাতে? বুঝতেছি না। তুমি আমাকে আন্টি বলে সম্বোধন করছো কেন? আবার আমার জন্য রান্না করতে যাচ্ছ, ব্যাপার কি? রান্নার মানুষ অভাব আছে নাকি বাসায়? আমি যদি কোনো ভুল করে থাকি প্লিজ আমাকে মাফ করে দিবেন। আর আমি রান্নাঘরে যেতে চাচ্ছি শুধু। আর আপনি এতটা রাগ দেখাচ্ছেন। তোমাকে কোথাও যেতে হবে না, তুমি আমার সাথে আসো। আমি তোমাকে বাড়িটা ভালোভাবে দেখিয়ে দেই, তাহলে তোমার কোথাও যেতে অসুবিধা হবে না। কারণ এত বড় বাড়ি, তুমি কোথায় যাবে না যাবে বুঝতে পারবে না। আমি তোমাকে দেখিয়ে দিই। আমার এখন যেতেই হবে, আমাকে তো রান্না করতে হবে, তাই না? এটা আমার আম্মু আমাকে বলেছিল যে রান্না করে খাওয়াতে হবে, শ্বশুর বাড়িতে গেলে বা তাদের জন্য রান্না করতে হবে। ছোট থেকে আমাকে বলেছিল, আমি কোনো কাজ করতে পারি না তো, তার জন্য এটা বলে বলে আমাকে কাজ শিখিয়েছিল আম্মু। তুমি এই বাড়ির অতিথি, এখন বলা চলে অতিথি না, একটা মানুষ, এই বাড়ির একজন সদস্য। আর তোমাকে এখন কোনো কাজ করতে হবে না। তোমাকে আমি যেটা বলতেছি সেটাই করো। আর শাশুড়ি মায়ের কথা শুনতে হয়, সেটা তোমার আম্মু তোমায় শেখায়নি? হ্যাঁ, শিখিয়েছিল তো। আম্মু বলেছে তোমার শাশুড়ি আম্মু তোমাকে যেটা বলবে সেটাই করবে, তার একটু বেশি বা কম করবে না। কিন্তু আমাকে যে রান্নার কথাটা বলেছে আমার তো সেটা করতে হবে, তাই না? পাগলি মেয়ে কোথাকার, চলো আমার সাথে। আমি তোমার শাশুড়ি মা, আর আমি তোমাকেও বলতেছি তোমাকে রান্না করতে হবে না, তুমি আমার সাথে আসো। আর তোমার নাকি ইচ্ছে আছে পড়াশোনা করার, তোমাকে কালকে বা পরশুদিন গিয়ে কলেজে ভর্তি করিয়ে দেওয়া হবে। তারপর আমি আর সেখানে কোনো কথা বললাম না, চুপচাপ ওনার সাথে সাথে যেতে লাগলাম। কারণ এখন যদি বেশি কথা বলি তাহলে হয়তো উনি আমার উপর বিরক্ত বোধ করবেন, ওকে বাঁচালো মনে করবে, তাই কম কথা বলাই ভালো হবে। তারপর উনি আমাকে সবকিছু দেখিয়ে দিতে লাগলেন বা বুঝিয়ে দিতে লাগলেন, কোথায় কি রাখা আছে, কোথায় কোথায় গেলে আমি সবকিছু পাবো, আর কোথায় কোন জিনিসটা রাখা আছে, সবকিছু নিয়ে আমাকে দেখিয়ে দিলেন। আমি বাড়িটা দেখে পুরো মুগ্ধ হয়ে গেলাম। বাড়িটাতে সবকিছু আছে, প্রয়োজনীয় যা যা লাগে সবকিছু আছে। কে বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেওয়া হলো।
উনি আমাকে ছাদে নিয়ে আসলেন। দেখে তো আমি অবাক, পুরো ফুলময় হয়ে আছে ছাদটা, এত ফুলের টব ছাদের উপরে। আমি তো হেব্বি খুশি হয়ে গেলাম, এত সুন্দর একটা পরিবেশ এখানে, বিকেলে কি সুন্দর লাগবে ছাদটা দেখতে। আমি শুধু সেটা কল্পনা করতে লাগলাম। তারপর উনি সবকিছু আমাকে দেখিয়ে দিয়ে নিচে নিয়ে আসলেন। তারপর আমাকে আমার রুমে যেতে বলা হলো। আমি সেই হিসেবেই আমার রুমে চলে আসলাম, আর এসে দেখি লোকটা এখনো বিছানার উপর শুয়ে আছে। আমাকে দেখে কেমন জানি করতে লাগলো। তারপর আমি গিয়ে এক সাইডে বসে পড়লাম। আমার এখন কি বলা উচিত না বলা উচিত আমি ভেবে পাচ্ছি না। চুপচাপ সেখানে বসেই রইলাম। লোকটা হঠাৎ করে বলে উঠলো, আপনার নাকি পড়াশোনা করার খুব ইচ্ছা। আজকে আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলেছি, আর সবার সাথে কথা বলা শেষ করে আপনাকে জানিয়ে দেব কোন কলেজে আপনাকে অ্যাডমিশন করা ভালো হবে। আমার কলেজ লাইফ শেষ হয়েছে, এখন আমি ইউনিভার্সিটিতে পড়বো। আমি এতটাও ছোট বাচ্চা না যে আমাকে কলেজে ভর্তি করে দেবেন আপনি। আরে আপনি রেগে যাচ্ছেন কিসের জন্য বুঝতে পারতেছি না। কলেজ বলে সমস্যা কি? ইউনিভার্সিটি বলতে হবে এমন তো কোনো কথা নেই। কলেজ বলতেছি তার মানে এই না যে আমি আবার আপনাকে কলেজে ভর্তি করাই দেব। আপনার সাথে আমার ঝগড়া করার কোনো ইচ্ছা নাই। এখন আপনি আপনার যেটা খুশি করতে থাকেন। আমি ইউনিভার্সিটিতে যেতে চাই, এটাই হলো বড় কথা। আচ্ছা সেটাই হবে, কিন্তু আমি আপনার সম্পর্কে এখনো কোনো কিছু জানি না। আপনি কি করতে পছন্দ করেন, না করতে পছন্দ করেন, বা আপনার কোনো কালার পছন্দ হয় কিনা, যদি আমাকে বলতেন তাহলে একটু আমার উপকার হতো। আপনাকে বলতে যাব কিসের জন্য? আমার যা পছন্দ আমার মাঝে থাক সীমাবদ্ধ, সেটা আপনাকে কেন বলতে যাব আমি? এই যে আমি আপনাকে ইউনিভার্সিটিতে ভর্তি করে দিচ্ছি, সেই খুশিতে আপনি আমাকে বলে দিবেন এসব, এটাই। আর আমি যেহেতু আপনার জন্য ইউনিভার্সিটির ব্যবস্থা করতেছি, আর আপনি আমার জন্য এটা করতে পারবেন না? আচ্ছা, যখন আপনি আমাকে ইউনিভার্সিটিতে ভর্তি করিয়ে দিবেন তখন আমি আপনাকে সবকিছু বলে দেব। এখন আমি এই রুমে একা থাকতে চাচ্ছি, আপনি একটু বাইরে যাবেন প্লিজ। তোমাকে তো একা ছাড়া যাবে না রুমের ভেতর, তাহলে তুমি কান্না করবে সেটা আমি ভালো করে জানি। আর কান্না করা যাবে না। আমরা একটু পর বের হব আর সুন্দর একটা পরিবেশ উপভোগ করে আসব বাইরে থেকে। তুমি রেডি থাকো। আপনি আমাকে তুমি করে সম্বোধন করতেছেন কিসের জন্য? আপনি করে সম্বোধন করবেন। আমি আপনাকে চিনি না আর আপনি আমাকে চেনেন না। আমাদের গতকাল বিয়ে হয়ে গিয়েছে, তার মানে আমাদের সব থেকে ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে আমাদের মাঝে, আর আমরা এখন স্বামী স্ত্রীর। আমি তোমাকে তুমি করে বলতেই পারি, তাই না? আপনি আমাকে আপনি করে সম্বোধন করবেন, তুমি করে কখনো সম্বোধন করবেন না, কারণ আপনিটা ভালো লাগে। আর আমি যেহেতু আপনাকে চিনি না, তাই আপনি আমাকে আপনি বলে সম্বোধন করবেন। আচ্ছা হয়েছে, এখন এটা নিয়ে আমি ঝগড়া করতে চাচ্ছি না। আপনার যা ইচ্ছা তাই করব। এখন আপনি চুপচাপ এখানে শুয়ে থাকেন আর আমাকে আমার মতো থাকতে দেন। এত কথা বলতে ভালো লাগতেছে না আপনার সাথে। ধীরে ধীরে করা লাগে তো, তাই না? হইছে, আর দিব না, যাও খুশি এবার। প্লিজ না, খুব মজা পাচ্ছি। আসো, তোমার ইচ্ছে মতো হবে। কান্না করলে আরো ব্যথা পাবে, তাই চুপ করে থাকো আর মজা নিতে থাকো। মজা তো পাই, কিন্তু এত ব্যথা দাও কেন শুনি? দূর না শোনা, আমি পারবো না, থাকো, আমি গেলাম, তোমাকে লাগবে না আর। বুঝতে পারতেছি তো, এখানে বিরক্তির কারণ হয়ে যাচ্ছি আপনার। আর কয়েকদিন পর তো আমাকে দেখতেই পারবেন না, দূর দূর করে তাড়িয়ে দিবেন বাসা থেকে। আমি আপনার সমস্যাটা বুঝতে পারতেছি না। আপনার সমস্যাটা কোথায় বুঝতে পারতেছি না। আপনি আমার সাথে ঝগড়া করতেছেন এবং আপনি আমাকে উল্টো অপবাদ দিচ্ছেন। আপনার এত বড় সাহস, আপনি আমাকে এইভাবে দোষারোপ করতেছেন? আমি নির্দোষ একটা মেয়ে, আমার সাথে এইভাবে কথা বলার সাহস হয় কি করে আপনার? আমি এক্ষুনি গিয়ে আমার আম্মুকে বিচার দেব। কি মহা মুশকিল, বুঝতে পারতেছি না তো আপনি কেন এরকম করতেছেন। আপনি যেটা বললেন আমি তো সেটাই মেনে নিচ্ছি, তারপরও কেন আপনি এরকম করতেছেন বুঝতে পারতেছি না তো। আপনার কি মাথায় সমস্যা আছে? আপনার সাহস কত বড়, আপনি আমার মাথায় সমস্যা আছে বলতেছেন? আপনার কলিজা কত বড়, আপনি আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছেন একটা সুস্থ সবল মানুষকে? কি মহা মুশকিল রে বাবা, এটা কে? এটা আমার মাথা পুরো শেষ করে দিল। আর আপনি প্লিজ দয়া করে একটু চুপ করে থাকেন, না হলে কিন্তু এবার আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব আপনার কথায়। কি বলতেছেন এসব? আমি এতটাই বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছি, এখন আমার কথা শুনলে আপনি পাগল হয়ে যাবেন? আচ্ছা, আগে বলবেন তো, তাহলে আমি রুমের ভেতরে থাকবো না, আমি বাইরে যাচ্ছি, আপনি থাকেন আপনার রুমে। আসলে আমি বুঝতে পারতেছি না এটা কি আমার কথা বলার ভুল, নাকি আমি যেটা বোঝাতে চাচ্ছি এই বোঝানোটা ভুল। আমি বুঝতে পারতেছি না। আপনি প্লিজ দয়া করে শান্ত হয়ে বসে থাকেন, আর আমি আমার রুম থেকে বেরিয়ে যাচ্ছি। হয়েছে, এখন আর চুপচাপ করে আপনি এখান থেকে বেরিয়ে যান। আমি এখানে ঘুমাবো, এটা হচ্ছে বড় কথা। আমার ঘুম পাচ্ছে প্রচুর, রাতে ঘুমাতে পারিনি আপনার মতো খারাপ লোকের জন্য। আমি আবার কি করলাম? এখন আপনি শান্ত হয়ে এখানে বসে থাকেন, আমি চলে যাচ্ছি। এত ঝগড়া করতে পারবো না আমি, আমার ভালো লাগে না।
আর আমি ঝগড়া করতে পারি না আপনাকে দেখে আমি শিহরিত, কারণ আপনি এত ঝগড়া করতে পারেন আমি কল্পনাও করতে পারিনি। আপনাকে দেখে মনে হয় না এরকম হতে পারেন, কিন্তু আপনার ভিতরে যে এতটা জঘন্য পরিবেশ আমি জানতাম না। এই এই আপনার সমস্যা কি বুঝতে পারতেছি না তো। আপনি আমার পরিবেশ নিয়ে কথা তুলছেন। আমি থাকবো না এবার। আজকে আমি আম্মুর সাথে চলে যাব। আপনি থাকবেন আপনার বাসায়। আমাকে কখনো নিয়ে আসার চেষ্টা করবেন না, কখনো স্বামী স্ত্রীর অধিকার দেখানোর চেষ্টা করবেন না বলে দিলাম। আপনি আমার পরিবেশ নিয়ে কথা বলেছেন। আচ্ছা বোন, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমি বাইরে চলে যাচ্ছি, আর কোনো কথা বলতে চাচ্ছি না এখানে। আপনি আপনার মতো থাকেন, আমাকে প্লিজ আর জ্বালাতন করবেন না। আমি অসহ্য, আর আপনার কথাগুলো অনেক সুন্দর, অনেক মধুময়। দেখেন, পাম দিবেন না বলে দিচ্ছি। আমি একদম সহ্য করতে পারি না এরকম মানুষদের, যে নিজের ভুলকে লুকানোর জন্য অন্যকে পাম দেয়। আম্মু, এটা তুমি আমার সাথে কার বিয়ে করিয়ে দিলে? আমার জীবন তো তেজপাতা থেকে ধনিয়া পাতা বানিয়ে ছেড়ে দেবে। আমি বুঝতে পারতেছি না আমি পাগল হয়ে গেছি নাকি এখনো সুস্থ আছি। আমি কিছুই বুঝতে পারতেছি না। প্লিজ বোন, আপনি চুপ করেন। আমি এখন বাইরে যাচ্ছি, আপনার সাথে আমি কোনো কথা বলতে চাচ্ছি না এখন। কথাটা বলে লোকটা মাথায় হাত দিয়ে বাইরে চলে গেল, আর আমি এদিকে হাসতে হাসতে জীবন শেষ। এটি কি অভিনয় করলাম রে বাবা। আমি তো কখনো এরকম করে কারোর সাথে কথা বলিনি, আজকে প্রথম এরকম ভাবে কথা বললাম। আর যেটা মজা পেলাম সেটা বলার বাহিরে। লোকটাকে অনেক জ্বালাতন করতে পেরেছি আমি ভেবেছিলাম যে লোকটা মনে অনেক রাগ করবে আমার উপর, বা আমাকে অনেক ঝাড়ি দিবে, বা অনেক অনেক বকা দিবে, কিন্তু সেটা না করে লোকটা আমাকে বোঝানোর চেষ্টা করতেছিল। কিন্তু আমি বুঝেও না বোঝার ভান ধরেছি। আর যে ব্যক্তি একবার বোঝে না বোঝার ভান করে তাকে শত চেষ্টা করেও বোঝানো সম্ভব হয় না, সেটা আমি ভালো করেই জানি। যাই হোক, অনেক জ্বালাতন করেছি, এখনকার মতো এখন একটু রেস্ট করা দরকার, কারণ আমার প্রচুর ঘুম পাচ্ছে। রাতে ঠিক মতো ঘুম হয়নি, কারণ আমার বিছানা ছাড়া আমি অন্য কোনো বিছানায় ঠিক মতো ঘুমাতে পারি না। এটা শুধু আমার একা সমস্যা না, অনেকেই এরকম সমস্যায় থাকে, কারণ একটা বিছানায় থাকতে থাকতে অভ্যাস হয়ে গিয়েছে। আমি অন্য কোনো বিছানায় থাকি না তার জন্য। আজকে হঠাৎ অন্য এক বিছানায় ছিলাম আর রাতে ঘুমাতে পারিনি সারা রাত। তারপর ওই লোকটার বুকের উপর কথাটা ভাবতেই লজ্জার লেগে থাক, বলবো না, শরম করে। রুমের দরজাটা ভেতর থেকে দিয়ে দিলাম, কারণ বলা যায় না কখন কে চলে আসে। এত বড় একটা বাড়ি, কাউকে আমি চিনি না। যদি কোনো একটা পরপুরুষ চলে আসে তাহলে তো কি একটা অবস্থা। আর আমি যখন ঘুমাই তখন আমার কাপড় ঠিক থাকে না, কখন কোন দিকে ছুটে যায় নিজেও বলতে পারি না। তাই নিজেকে নিরাপত্তার জন্য দরজা দিলাম। আমি ঘুমের দেশে পাড়ি জমালাম, বাকিটা পরে বলবো। হাসান, কি হয়েছে? সমস্যা কি? আর তোরা আমার বন্ধুকে এখানে বেঁধে রেখেছিস কিসের জন্য? আর তোদেরকে বলছি না আমার সাথে বা আমার বন্ধুদের সাথে কখনো কোনো ঝামেলা করবি না। তোর বন্ধু আমার গার্লফ্রেন্ডকে টিচ করেছে, এখন আমি তাকে সেই মতো কিছুক্ষণ পিটিয়েছি, এখন তোর সামনে পিটাবো, তারপর তাকে ছেড়ে দেব। কোনো ঝামেলা চাচ্ছি না আমি। তুই যেমনটা আইন করেছিলি ঠিক তেমনটাই পালন করতেছি আমি। আমি চাচ্ছি না তুই কোনো ঝামেলা কর এখানে। তোর কলেজার সাহস থাকলে তুই আর একবার হাত তুলে দেখা। আমি যেহেতু এসে পড়ছি তাহলে তোকে এখন ছেড়ে দিতে হবে। এতক্ষণ যা করেছিস করেছিস, এখন ছেড়ে দে। আমি আমার বন্ধুকে নিয়ে চলে যাচ্ছি, ঝামেলা হবে না বলে দিচ্ছি আমি। সেটা তো হবে না, আমি আমার যেটা কথা সেটাই রাখবো। তারপর তোকে তোর বন্ধুকে নিয়ে যেতে দেবো, তার আগে না। এখন আমি আমার হাতের কিছুক্ষণ সুখ করে নেব, তারপর দিচ্ছি, সমস্যা নাই। দেখ, ভালো হবে না বলে দিচ্ছি। সুন্দরভাবে কথা বলতেছি, গায়ে লাগতেছে না তোর। আমি সেটা ভালো করে জানি, যখন তোকে হসপিটালে ভর্তি করানোর জন্য পাঠাবো তখন হয়তো তোর ভালো লাগবে। তোকে ভালোভাবে বলতেছি, তুই এখন চুপচাপ শুধু দেখে যা, কোনো ঝামেলা করার চেষ্টা করবি না, তাহলে কিন্তু ভালো হবে না। তোরা একটাও বেঁচে ফিরতে পারবি না। আচ্ছা হয়েছে, এখন তুই যা করতে পারিস কর, কিন্তু আমার বন্ধুর গায়ে যদি একটু হাত তুলেছিস তাহলে তোর সেই হাত আমি আজকে ডক্টরের কাছে ট্রিটমেন্ট না নেওয়া পর্যন্ত কিচ্ছু করবো না, বুঝছিস? সবকিছু পরিবর্তন করে রাখবো। আচ্ছা, এখনকার মতো ছেড়ে দিচ্ছি, কিন্তু তোকে আমি দেখে নেব, কারণ হয়তো আমরা এখানে সংখ্যায় কম আছি, তোরা কয়েকজন বেশি আছিস, তার জন্য ছেড়ে দিলাম আর কি। তোর সাথে খেলা হবে, কথাটা মনে রাখিস, মাইন্ড ইট। আচ্ছা, আমিও দেখে নেব তুই কি করতে পারিস। এখন ঝামেলা করতে চাচ্ছি না। যদি ঝামেলা করতেই চাইতাম তাহলে তোকে এতক্ষণ বুঝিয়ে বলতাম না, আর তোকে এতক্ষণ হসপিটালের উদ্দেশ্যে রওনা হওয়া হইতো। তারপর হাসান আর কোনো ঝামেলা করলো না, আমরাও আর কোনো কথা বললাম না, কারণ সবাই জানি আজকে আমাদের বাসায় অনুষ্ঠান, মেহমানরা আসবে। আমাদের বাসায় সবাইকে সুন্দরভাবে পরিবেশন করতে হবে বা অনুষ্ঠানটা মেনটেন করতে হবে।
কোনো রকম ঝামেলা করা যাবে না, তাহলে আমাদের পরিবারের মান সম্মান থাকবে না। তার জন্য কেউ কোনো প্রকার ঝামেলা করলাম না। সুন্দরভাবে সেখান থেকে চলে আসলাম আমার ফ্রেন্ডটাকে নিয়ে। তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ আমি যে সময়ের কথা বলে এসেছি অনেক দেরি হয়ে গিয়েছে। তার থেকে এখন গিয়ে বাসায় বকা শুনতে হবে, ওইটা মাস্ট বি, কারণ আমি অনেক দেরি করে ফেলেছি অলরেডি। এখন আমাকে তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে হবে, সেটা হচ্ছে বড় কথা। না হলে যে কি আছে আজকে আমার কপালে বুঝতে পারতেছি না। আম্মু তো বকা দিবে, এটা তো কমন, কিন্তু ভাইয়া যে কি বলবে সেটা ভেবে পাচ্ছি না। ভাই তো রেগে আগুন হয়ে আছে, হয়তো তার থেকে আমি তাড়াতাড়ি গিয়ে দেখি কি করা যায়। তারপর আমি সহ আমার ফ্রেন্ড সার্কেল সবাই চলে আসলাম আমাদের বাসায়। এসে যে যার কাজে লেগে গেল। আমি বাসার ভিতরে যাওয়ার সাহস পাচ্ছি না। সবাই বাইরে যে কাজগুলো আছে সেগুলো সবাই মিলে করতে লাগলাম। বাসার ভিতরে গেলে কি জানি বকা শুনতে হয়। সবার সামনে মান ইজ্জত থাকবে না, তার জন্য লুকিয়ে লুকিয়ে দেখতেছি পরিবেশটা কেমন, গরম নাকি ঠান্ডা। তারপর ভিতরে যাওয়ার প্রস্তুতি নেব। আমার যখন ঘুম ভেঙে গেল তখন দেখলাম যে বাহিরে অনেক চিল্লাচিল্লি হচ্ছে। আমি বিষয়টা বুঝতে পারলাম না কেন এরকম হচ্ছে, কারণ কি। আমি তো পুরো বিষয়টা বুঝতেই পারতেছি না সমস্যাটা কি, কিন্তু মনে হচ্ছে বাহিরে একটু ঝামেলা হয়েছে। এখন দরজা খুলে বাইরে গিয়ে দেখি যে আসল সমস্যাটা কি। আমি রুমের দরজা খুলতেই সবাই আমার রুমের ভেতরে চলে আসলো, আর সবাই আমাকে দেখে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলো। আমি বিষয়টা বুঝতে পারলাম না, সবাই এভাবে আমার দিকে তাকিয়ে আছে কিসের জন্য আমি বুঝতে পারতেছি না। বিষয়টা আমি কি করব বুঝতে পারতেছি না। সবাই যেভাবে আমার দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে যে আমি এলিয়েন, অন্য গ্রহ থেকে এখানে এসেছি, আর সবাই আমাকে দেখার জন্য এখানে ছুটে এসেছে। আমি চারদিকে তাকিয়ে সেই লোকটাকে খুঁজতে লাগলাম, কিন্তু লোকটাকে আমি কোথাও দেখতে পাচ্ছি না। হঠাৎ করে দেখলাম ভিড় ঠেলে আমার কাছে চলে আসলো। বিষয়টা বুঝলাম না। তাকে দেখে মনে হচ্ছে অনেক টেনশনে আছে, আর তিনি অনেক ভেঙে গিয়েছে। আসলে কি হচ্ছিল বাইরে আমি তো কিছুই বুঝতেছি না। সবাই এই রুমে চলে আসলো কিসের জন্য? বাইরে কি কোনো বাঘ ভাল্লুক চলে এসেছে নাকি? সবাই তার জন্য এক রুমে চলে আসলো। আচ্ছা বলুন তো বাইরে কি হয়েছে, আর সবাই এভাবে ভেতরে চলে আসলো, কিছুই বুঝলাম না তো আমি। তুমি দরজা লাগিয়ে ঘুমিয়ে গিয়েছো কিসের জন্য? সবাই কি ভাবতেছিল জানো? আর কি সব আজে বাজে কথা বলতেছিল, আর তুমি রুমের ভিতর দরজা লাগিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে আছো। আরে কি হয়েছে সেটা বলবে তো, না বলে এইভাবে এইসব বলছো আবল তাবল। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। সমস্যা কি? বাহিরে কোনো ঝামেলা হয়েছে? তুমি বলেছো বাহিরে ঝামেলা হয়েছে কিনা, তাই না? তুমি যে ঝামেলা করেছো সেটা তো তুমি ভাবতে পারতেছো না। তুমি দরজা লাগিয়ে ঘুমিয়ে গিয়েছো কিসের জন্য সেটা বলো। দরজা লাগিয়ে ঘুমাবো না তো দরজা খোলা রেখে ঘুমিয়ে যাব? আর আমি যে ঘুমালে আমার শরীরের কাপড় ঠিক থাকে না, সেটা তো আপনি জানেন না, তাই না? আমার কথা শুনে লোকটা সবাইকে বাহিরে বাইর করে দিল, আর উনি চাচ্ছে না আমাদের কথাগুলো কেউ শুনুক। তার জন্য হয়তো উনি সবাইকে বাহিরে বের করে দিল রুম থেকে। আর আমি চুপচাপ বিছানার উপর গিয়ে বসে পড়লাম, কারণ এসব কি হচ্ছে সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি কিছুই বুঝতে পারলাম না। আমি এখনো বুঝতে পারতেছি না বাসায় কি হয়ে গেল। এরকম গন্ডগোল করার কি আছে? আমি তো বুঝতে পারতেছি না কিছু। বাইরে কি এমন ঘটে গেল যার জন্য সবাই এক রুমে চলে আসলো? আর লোকটা যখন সবাইকে বাইরে যেতে বলল, সবাই কেমন করে যেন আমার দিকে তাকিয়ে তাকিয়ে বাইরে চলে গেল। আমি পুরো বিষয়টা এখনো ভালোভাবে ক্লিয়ার মতো বুঝতে পারলাম না। আসলে কি ঘটনা ঘটলো? হঠাৎ করে এরকম ঘটনা ঘটে গেল। বিয়ে বাড়িতে সচরাচর এরকম ঘটনা ঘটে, কিন্তু আজকে যেটা হলো সেটা অস্বাভাবিক। একটু স্বাভাবিক মনে হচ্ছে। বিয়ে বাড়িতে একটু ঝগড়াঝাটি হয়, কিন্তু সেটা খুব তাড়াতাড়ি মিটমাট হয়ে যায়। কিন্তু এখানে যেটা দেখলাম, সবাই এক রুমে চলে আসলো, ব্যাপার কি? এখানে কি অন্য কোনো ঘটনা ঘটেছে? হোক, সবাই যখন রুম থেকে বের হওয়া শেষ হলো তখন লোকটা ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। আমার কেমন জানি ভয় লাগতে শুরু করলো। হঠাৎ করে দরজা বন্ধ করে দিল, তার কারণ কি? করে আবার আমার সাথে কোনো খারাপ ব্যবহার করবে না তো? আমি ওই লোকটাকে বিশ্বাস করতে পারতেছি না, কারণ গতকাল থেকে তার সাথে আছি। একটু বিশ্বাস করা যায়, কিন্তু কখন ছেলে মানুষের মতিগতি চেঞ্জ হয়ে যায় বলা যায় না। কি হলো? আপনি আবার দরজা লাগিয়ে দিচ্ছেন কিসের জন্য ভেতর থেকে? আর সমস্যা কি আমাকে বলতেছেন না কিসের জন্য? কোনো সমস্যা হয় নাই। তুমি ভেতর থেকে দরজা লাগিয়ে দিয়ে ঘুমাচ্ছ, আর তোমাকে বাইরে থেকে কয়েকটা মহিলা দেখার জন্য এসেছে। তোমাকে ডাকার জন্য এসে দেখে তুমি রুমের ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে আসো। তাই ভেবেছি তুমি হয়তো অঘটন ঘটিয়ে ফেলেছ, তার জন্য এত চিল্লাচিল্লি, এত কাহিনী। আমি আপনাদেরকে এইটুকু বোঝার ক্ষমতা নেই। আমি একটা নতুন মানুষ, নতুন পরিবেশে এসেছি, আর আমার প্রচুর ঘুম পাচ্ছে। গতকাল রাতে ঘুমাতে পারিনি, হঠাৎ করে অন্য জায়গায় এসে ঘুমিয়েছি তার জন্য। আর আমি রুমের দরজা খোলা রেখে ঘুমাবো? এটা কোন ধরনের বোকামির কাজ করব আমি? আমি ঘুমালে আমার কোনো কিছু ঠিক থাকে না, তা
তাই আমি কেমনে দরজা খোলা রেখে ঘুমাবো আপনিই বলেন। আমি না হয় সেই বিষয়টা বুঝতে পারলাম, কিন্তু কাজের লোক তো আর সেই বিষয়টা বুঝতে পারেনি। তার জন্য চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। আর বাসার সব মানুষ ছিল, তারা সবাই এসে উপস্থিত হয়েছে। আর একটু গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছে। আর তুমি যে ঘুমাবে সেটা কি একবারও আমাকে বলেছিলে যে তুমি এখন ঘুম পাড়বে? কি বলেছি আমি? আমি খুব ক্লান্ত লাগতেছে, আমার খুব ক্লান্ত লাগতেছে, আমি ঘুমাবো, আপনি বাইরে যান। এখন আপনি বলতেছেন আমি আপনাকে বলিনি, এখন সব দোষ আমার, তাই না? এখন গ্যাঞ্জাম হয়েছে, সবাই কি একটু বুঝতে পারেনি যে আমি নতুন মানুষ এসেছি, আমার ঘুমানো উচিত? এখন যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন অতীতের কথা ভেবে লাভ কি? এখন তাড়াতাড়ি গোসল করে নাও, আমরা বাইরে ঘুরতে যাব। আর কিছুক্ষণ পর হয়তো তোমাদের বাসা থেকে লোকজন আসবে। ফোন করেছি, তারা সবাই রেডি হচ্ছে। আর গাড়ি নাকি এখনও তোমাদের বাসার সামনে পৌঁছায়নি, তার কারণে তারা আসতে পারতেছে না। হয়তো 2-3 মিনিটের ভিতরে তারা রওনা দিয়ে দিবে। পারবো না, এমনিতেই ঘুরতে নিয়ে গেল না, না গেলে নাই, এমনিতেই মন খারাপ হয়ে আছে। আর তার উপর আমার জন্য এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমি তো বুঝতেই পারলাম না। আর আমি এখন কোথাও যেতে পারবো না, আর ঘুরতেও পারবো না। এত জেদ করলে কি চলবে? আমি বলতেছি তো, আমি নিয়ে যাব আর তাড়াতাড়ি চলে আসব। জায়গাটা অনেক সুন্দর। আমার যখন মন খারাপ থাকে আমি সেই জায়গাটাতে গেলে আমার মন এমনিতেই ভালো হয়ে যায়। তুমিও চলো দেখতে যে তোমার মন খারাপ আছে, এখন ওই জায়গাটায় গেলে তোমার মন ভালো হয়ে যাবে। আচ্ছা আমি বের হচ্ছি, আপনি তাহলে রুম থেকে বেরিয়ে যান, আমি রেডি হয়ে আপনাকে ডাকবো এখন। আর আপনি ততক্ষণ পর্যন্ত রুমের বাইরে থাকবেন, রুমের ভেতরে আসবেন না, তাহলে কিন্তু আমি যাব না। মহা মুশকিল। আমি রুমের ভেতরে শুয়ে আছি, তুমি বাথরুমে সব কিছু নিয়ে যাও, সব কিছু সেখানে চেঞ্জ করে তারপর একদম ফ্রেশ হয়ে বেরিয়ে আসবে। তাহলে আমাকে রুমের বাইরে যেতে হবে কিসের জন্য? সবাই বলা বলি করে নতুন বউকে ভিতরে রেখে আমি সবসময় বাইরে যাই। সবসময় এসব শুনতে ভালো লাগে না। আচ্ছা তাহলে আপনি এখানে শুয়ে থাকেন, আমি তাড়াতাড়ি গোসল করে বের হয়ে আসতেছি। কারণ আমার এখন প্রচুর খারাপ লাগতেছে, এখন বাইরে যেতে ইচ্ছে করতেছে না, ঘর বন্দি থাকতে ভালো লাগতেছে না। আপনি তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নেন, আমি বেশি সময় নেব না। তারপর আমি কোনো কথা না বলে আমার লাগেজ থেকে আমার প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগে সেগুলো নিয়ে বাথরুমে প্রবেশ করে নিলাম, কারণ এখন গোসল করে তাড়াতাড়ি বের হতে হবে আমার। গোসল করা হয়ে গিয়েছে, এখন আবার গোসল করতে হবে, কিছু করার নাই, কারণ এখন এমন একটা অবস্থায় আছি, গোসল না করলেও সন্দেহ করবে মানুষ। কি আর করার, গোসল করতেই হবে। কিন্তু এই পরিবারকে আমার কি হয় সম্বন্ধে সেটাই তো এখন ভালো মতো বুঝতে পারলাম না, বা আমি যাকে বিয়ে করেছি তার ভাই কি বোন আছে নাকি নাই সেটাও জানি না এখন পর্যন্ত, কারণ কেউ রুমের ভেতরে আসেনি, আমি একা ছাড়া আর কেউ আসেনি। নাকি লোকটা একটু বেকা তারা, আমি সেটাও জানি না। যদি লোকটার ভাই কিংবা বোন থাকতো তাহলে একবার হলেও তো আমার সাথে আড্ডা দেওয়ার জন্য আমার রুমে আসতো, কিন্তু আসলো না। তাই মনে হয় লোকটা একাই। কিন্তু আমার মনে হচ্ছে না যে লোকটা একা হবে, কারণ আমার মনে হচ্ছে তার ভাই বা বোন থাকতে পারে। তাকে দেখে মনে হচ্ছে যদি এক বাপের এক ছেলে হতো তাহলে ভাবসাব অন্যরকম থাকতো। সব চিন্তা ভাবনা করে আমার কোনো কাজ নেই, আমাকে এখন একটা লক্ষ্য স্থির রাখতে হবে, আমাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে, আর নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে হবে, না হলে এই সমাজে কেউ আমাকে মূল্য দিবে না। আমি ভালো করে জানি যদি কেউ কারোর মায়ায় পড়ে যায় তাহলে তার লক্ষ্য থেকে সে সরে আসে আর তার লক্ষ্যে পৌঁছাতে পারে না। কারণ আমি আমার এক বান্ধবীকে দেখেছি, সে তার ভালোবাসার জন্য সবকিছু ভুলে গিয়ে তার সাথে এখন সংসার করে খাচ্ছে। তার কি লক্ষ্য ছিল আর এখন তার কি অবস্থা, তাকে দেখলে মায়া হয়। যাই হোক, এসব বকবক করে লাভ নাই, এখন তাড়াতাড়ি গোসলটা শেষ করে নেই, তারপর দেখি কোথায় ঘুরতে নিয়ে যায় আর কেমন জায়গাটা দেখে আসবো। তাড়াতাড়ি করে গোসলটা শেষ করে নিয়ে কাপড়গুলো চেঞ্জ করে নিলাম, কারণ তাড়াতাড়ি বের হতে হবে। কিন্তু ভেজা কাপড়গুলো কোথায় শুকাতে দেব সেটাই ভেবে পাচ্ছি না এখন। আম্মু কোথায় তুমি? আমার খুব ক্ষুধা লেগেছে, আর আমার সাথে কয়েকটা বন্ধু আছে, সবাইকে খাইতে দাও, সবাই অনেক ক্ষুধার্ত। দেখতে তো পারতেছিস আমি কাজ করতেছি, আর তোর ক্ষুধা লাগছে, তোর বন্ধুদের ক্ষুধা লাগছে, নিজে খেয়ে নিতে পারিস না? আমাকে বলতেছে কিসের জন্য? আর তোর বন্ধুরা যে বাপ ধরে আছে তারা মনে হয় মেয়ে মানুষ কোনো দিনও এই বাসায় দেখেনি এর আগে। তুমি আমাদেরকে এভাবে বলতে পারো না, কারণ আমরা অনেক ভদ্র ছেলে, আমাদের কেউ বাজে বলতে পারে না। আর আমার বন্ধুরা অনেক লাজুক, তুমি তাদেরকে এই জন্য মেয়ে বলতে পারো না।
একটু আগে যে তোরা গেঞ্জাম করে আসলি সেটা কিন্তু আমার কানে অলরেডি চলে এসেছে। কে লাজুক আর কে কেমন সেটা কিন্তু আমি ভালো করেই জানি, তাই আমার সামনে নেকামি না করে তাড়াতাড়ি খেয়ে নে। এইবার তো কাম সারছে। আম্মু কিভাবে জানতে পারলো? নিশ্চয়ই আমাদের পিছনে লোক পাঠিয়ে দিয়েছিল বা গোয়েন্দা সিস্টেম করে দিয়েছে, না হলে তো এই বিষয়ে জানার কথা না। কারণ এর আগে কয়েকটা বিষয় জেনেছিল, কিন্তু সেগুলো ধামাচাপা দিতে পেরেছি। কিন্তু আজকে যেটা পড়ে গেল সেটা তো হয়তো ধামাচাপা দিয়ে রাখা যাবে না, কারণ আম্মু যেহেতু বিষয়টা অবগত হয়ে গিয়েছে, তার মানে যে কোনো একটা কাহিনী তো হবে। এখন কথায় কথায় আমাদেরকে খোঁটা দিবে, আর ভালো মানুষ হয়ে থাকা হবে না আম্মুর সামনে। যাই হোক, আর সেখানে কোনো কথা বললাম না, চুপচাপ সেখান থেকে বেরিয়ে আসলাম। আম্মুর সামনে থাকলে আরো নানা ধরনের খোঁটাদায়ক কথা শুনতে হতো, তার জন্য সবাই মাথা নিচু করে সেখান থেকে চলে আসলাম। আর টেবিলে এসে দেখি যে খাবার রেডি করা আছে, কে জানি কার জন্য রেখেছে। আমরা সেদিকে না তাকিয়ে যে যার মতো নিয়ে খেয়ে নিলাম। সবকিছু তো বুঝতে পারলাম, কিন্তু একটা বিষয় আমি ভালো মতো বুঝতে পারলাম না, আমার গুণধর ভাই কে আমি এখনো দেখতে পেলাম না। তার কারণ কি? নতুন বউ পেয়ে ভাইকে ভুলে গেছে, তাই না? একবারের জন্য খোঁজ খবর নিল না। একবার ফোন করে অন্তত বলতে পারতো যে কাজ কতদূর, অতিথি আপ্যায়নের সিস্টেম কেমন, কিভাবে করতেছিস না করতেছিস, একটা বিষয় জানার জন্য ফোন করলো না। আমাকে ভুলে গিয়েছে, তাই না? আমার সামনে একবার পড়ো, তারপর দেখে দিব মজা কাকে বলে। আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে আবার কাজে লেগে পড়লাম, কারণ আজকের দিনটা একটু কাজ করতে হবে আর নিজেদেরকে একটু মানিয়ে নিতে হবে কাজের সাথে, না হলে তো হবে না। তার জন্য সবাই কাজ করতে লাগলাম মিলেমিশে, আর কাজের ফাঁকে ফাঁকে তো দুষ্টমি করতেছি সবাই, তার জন্য কাজটা অতটাও ভারী মনে হচ্ছে না, নরমভাবে নিয়ে নিলাম। আমি বাথরুম থেকে বের হয়ে এসে দেখি লোকটা একদম পরিপাটিভাবে সেজে গুজে রেডি হয়ে আছে, হয়তো আমার জন্য অপেক্ষা করতেছে। কিন্তু আমি দেরি করে ফেললাম হয়তো। আমি বাথরুম থেকে একদম রেডি হয়ে বের হয়েছি, তার জন্য একটু দেরি হলো। আর মেয়ে মানুষ তো একটু দেরি হবেই, এটাই স্বাভাবিক। তারপর আমি আর লোকটার সাথে কোনো কথা বললাম না। লোকটা আমাকে দেখে গাড়ির চাবিটা হাতে নিয়ে আমাকে শুধু বলল চলে আসো। কথাটা বলে উনি বেরিয়ে পড়লো। আমি কোনো কথা না বলে ওনার পেছনে পেছনে যেতে লাগলাম। তারপর সবার চোখ ফাঁকি দিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম। কিন্তু বাসা থেকে বের হওয়ার পর লোকটা দেখলাম যে দাঁড়িয়ে গেল। সেটা বুঝলাম না। সামনে কয়েকটা ছেলে কাজ করতেছে বাসার, মনে হচ্ছে যে কাজের ছেলে বাসা সাজানোর দায়িত্ব নিয়েছে। কিন্তু লোকটা তাদের সামনে যেতে এই নারাজ, কেমন জানি সামনে যেতে যাচ্ছে না। আমি বিষয়টা লক্ষ্য করলাম, কিন্তু কিছু বলতেছি না। ওনার কি হয়ে গেল যে সামনে যেতে যাচ্ছে না? কিসের জন্য? কি হলো, আপনি এইভাবে এখানে দাঁড়িয়ে গেলেন কিসের জন্য? সামনে চলুন। আর এইভাবে এখানে দাঁড়িয়ে থাকলে তো হবে না, রোদ দেখতে পারতেছেন না? না মানে কিছু না, চলো। আমি তো যাচ্ছি, তোমার জন্য দাঁড়িয়ে গেলাম, তুমি সাথে আসো তাহলে ভালো হবে, তাই দাঁড়িয়ে পড়লাম। আমি বিষয়টা লক্ষ্য করলাম, লোকটা কেমন জানি করতেছে। সামনে থাকা ছেলেগুলোকে দেখে আমি বিষয়টা বুঝতে পারলাম না। মনে হচ্ছে কোনো রহস্য আছে, না হলে তো এমন করার কোনো কথা নয়। আচ্ছা, আমি ভিতর থেকে একটু যাব আর আসবো, তুমি একটু গেটের বাইরে গিয়ে দাঁড়াও। আমি যাব, বাড়ি আসবো, তুমি একটু বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো, আমি আসতেছি। আপনার ভেতরে গিয়ে কোনো কাজ নেই, এখন বের হয়ে এসেছি যেহেতু আর ভেতরে যাব না, আপনাকে এখন যেতে হবে। আর সামনে থাকা ছেলেটাকে দেখে আপনি এরকম করতেছেন কিসের জন্য? সমস্যা কি? তারা গুন্ডা নাকি? গুন্ডা হলে তো এত ভয় পাইতাম না, কিন্তু সামনে ডান সাইডে যে কালো রঙের টি শার্ট পরা ছেলেটা আছে গুন্ডার থেকে ভয়ঙ্কর, তাই তার সামনে যেতে ভয় লাগে। চলেন তো, আমি দেখে নেব কে কি বলে। আপনি শুধু চুপচাপ আমার সাথে আসতে থাকেন। আর এত কথা বলেন কিসের জন্য? চলেন তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। লোকটা আমার সাথে আর কোনো কথা না বলে সামনের দিকে এগিয়ে যেতে লাগলেন। কিন্তু তাকে দেখে মনে হচ্ছে না তিনি ঠিক আছে। তাকে দেখে মনে হচ্ছে তিনি ঘাবড়ে যাচ্ছে। বিষয়টা আমি বুঝলাম না। ছেলেটাকে হতে পারে যাকে দেখে লোকটা ঘাবড়ে যাচ্ছে। তারপর আর কোনো কথা না বলে আমরা বেরিয়ে আসলাম। আর বেরিয়ে আসার পর দেখলাম যে লোকটা একদম চুপ হয়ে আছে, কোনো কথাবার্তা বলতেছে না। হয়তো তিনি আশা করেছিলেন যে গেটে থাকা ছেলেটা তাকে কিছু বলবে, কিন্তু ছেলেটা তাকে কোনো কিছু বলেনি। আচ্ছা, আপনাকে এরকম উদাসীন দেখাচ্ছে কিসের জন্য? সমস্যা কি আপনার? বুঝতেছি না তো, আপনি এরকম হয়ে আছেন কিসের জন্য? কই, আমি তো ঠিক আছি, আমাকে দেখে তোমার উদাসীন মনে হচ্ছে? কই, আমার তো কোনো উদাসীনতা কাজ করতেছে না। তাহলে তুই কিভাবে বলতে পারো? আমার কাছ থেকে এত কথা লুকিয়ে রেখে লাভ কি বলেন তো? আপনি এত ফাঁকিবাজ একটা মানুষ আমি নিজেও জানি না। আসলে ছেলেটা কে? ছেলেটার কেউ না, সে আমার আপন ছোট ভাই। আর বিয়ে হওয়ার পর থেকে আমি তার সাথে একবারও কথা বলিনি, হয়তো মন খারাপ করে আছে। আমি বেরিয়ে আসলাম, সাথে একটা কথা বলল না সে। আমার মন খারাপ হয়ে যাচ্ছে, কারণ আমি তাকে বিয়ের পর থেকে এখনো পর্যন্ত একটু সময় দিতে পারিনি। তাতে কি হয়েছে?
তার জন্য এত মন খারাপ করলে চলবে? আর মন খারাপ করতেছেন কিসের জন্য বুঝতে পারতেছি না। পরে বলবেন যে একটু ব্যস্ত ছিলাম, তাহলে তো হয়ে যাচ্ছে, তাই না? এত ভয় পাওয়ার কি আছে তাতে? তাই তো নিজের, তাই না? তুমি যতটা সহজ মনে করতেছো ততটা সহজ না বিষয়টা আমার কাছে। কারণ আমার ছোট ভাইকে আমি ভালো করে চিনি। আমাকে যে কি কি বলবে সেটা তো আমি ভালো করে জানি, তাই না? আর আমি নতুন এসেছি, তোমাকে তো এখন কিছু বলবে না। আচ্ছা, আপনি বা কেমন মানুষ আপনার ছোট ভাই হয় আমার সাথে পরিচয় করিয়ে তো দিলেন না? এটাও তো একটা আপনার দোষ, তাই না? আপনি যে আমাকে নিয়ে তার সামনে দিয়ে চলে আসলেন, একবারের জন্য তাকে ডাকলেন না, আর আমার সাথে পরিচয় করিয়ে দিলেন না কেন আপনি বলুন তো আমাকে। আসলে আমি ভয় পাচ্ছিলাম কখন কি বলে বসে সে নিজেও জানে না, বা আমিও বুঝতে পারি না। সবার সামনে মান সম্মানটা নষ্ট করে দিবে। আর আমি ভালো করে জানি সে ফ্রি মাইন্ডে বলবে, কিন্তু তাও একটা ব্যাপার স্যাপার আছে না। আচ্ছা, ছোট ভাইকে এতই যদি ভয় পান তাহলে বিয়ে করার কি দরকার ছিল? তার সাথে সারা জীবন পার করে দিতেন। আমাকে নিয়ে আসার কি দরকার ছিল বলেন তো? তাহলে এত ঝামেলা হতো না আপনাদের মাঝে। বাদ দাও এসব কথা। ঘুরে এসে সবকিছু এখন ঝামেলা মিটমাট করে নেওয়া যাবে। সে কি বলে বলুক, তাদের সাথে বসে আড্ডা দিলে দেখবা যে আমার ভাইয়ের মন ভালো হয়ে যাবে। তখন এতটা অবহেলা থাকবে না। তুমি তার সাথে কথা বললে বুঝতে পারবে তার মনটা কতটা সহজ সরল। তাড়াতাড়ি যাব, দ্রুত ফিরে আসব, একটু পর অতিথিরা আসবে, তাই আমাদের দেরি করা উচিত হবে না। আমি আর কোনো কিছু বললাম না, চুপচাপ বসে রইলাম। লোকটা কিছুক্ষণের মধ্যে সেই জায়গাটা নিয়ে গেল, আর একটা নিরিবিলি জায়গায় নিয়ে গিয়ে গাড়িটা দাঁড় করিয়ে আমাকে নামতে বলল। আমিও নেমে গেলাম। গাড়ি থেকে রাস্তায় দাঁড়িয়ে রইলাম। লোকটা গাড়িটা ভালোভাবে রেখে দিয়ে চলে আসলো, এসে আমার হাতটা ধরে নিল। এই প্রথম কোনো পরপুরুষ আমার হাতে স্পর্শ করলো। নিজের ভেতর অন্যরকম অনুভূতি কাজ করতেছে, যদিও একটু লজ্জা লাগতেছে, তাও নিজেকে মানিয়ে নিতেছি। কারণ হলো নিজেকে মানিয়ে নিতে হবে, যেহেতু বিয়েটা হয়ে গিয়েছে তার অধিকার আছে আমার হাত ধরার। কিন্তু আমি যদি সব রাগ, তাহলে হয়তো এর সমাধান কখনো হবে না। রাগ না দেখিয়ে বিষয়টা পরিস্থিতি বুঝে শুনে কথা বলা উচিত হবে হয়তো। পর লোকটা আমার হাত ধরে যেতে লাগলো সামনের দিকে, আর আমি লোকটার সাথে সাথে যেতে লাগলাম। কারণ লোকটা আমাকে নিয়ে যাচ্ছে, আর আমি এই জায়গাটা যেহেতু চিনি না ভালো করে, তার জন্য হয়তো উনি আমার হাত ধরে রেখেছেন। আর পরিবেশটা এত সুন্দর যে বলার বাহিরে। লোকটা যেটা বলেছে তার থেকে হয়তো দ্বিগুণ সুন্দর সামনে নিয়ে যাচ্ছে। সামনে না জানি আরো কত সুন্দর একটা পরিবেশ অপেক্ষা করছে আমার জন্য। সামনের দিকে গিয়ে তো আমি অবাক হয়ে গেলাম। কি সুন্দর ফুল বাগান, এক সাইডে কাশফুল, অন্য সাইডে পানির জলধারা, আসলে একটা পুকুরের ন্যায়। আর সাইড দিয়ে কাশফুল আর নৌকা আছে সেখানে রাখা। আর আশেপাশে এত সুন্দর একটা পরিবেশ, শুধু দেখার মতো। না দেখে এই পরিবেশের মুগ্ধতা গ্রহণ করা যায় না, কারণ দেখলেই এই পরিবেশটা মুগ্ধতায় গ্রহণ করা যাবে। আসলে বর্ণনা করার মতো এত সুন্দর একটা পরিবেশ যদি আমি কবি হইতাম, নিশ্চিত এই পরিবেশটাকে নিয়ে একটা কবিতা লিখে ফেলতাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমি কোনো কবি বা লেখক না, যার কারণে আমি এই জায়গাটা বর্ণনা ভালোভাবে দিতে পারলাম না। যদি এখানে একটা প্রিয় মানুষ পাশে থাকতো, হয়তো তার কাঁধে মাথা রেখে এখানে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতাম। কখন রাত হয় আর তখন পরিবেশটা কেমন হয় দেখে যাইতাম। কিন্তু আপনারা ভাবতে পারেন যে আমার স্বামীর সাথে এসেছি, তারপরও আমি আমার প্রিয় মানুষের কথা কেন বলেছি? বিয়ে হয়ে গেলে যে একটা মানুষ আর একটা মানুষের প্রিয় হয়ে ওঠে, এটা একদম ভুল ধারণা। প্রিয় মানুষ আলাদা জিনিস, আর বিয়ে করে স্বামীর সাথে সংসার করা আলাদা। স্বামী যখন প্রিয় মানুষ হয়ে উঠতে পারে তখনই সংসার জীবনটা সুখের হয়। স্বামী সব সময় কিংবা প্রিয় মানুষ হয়ে উঠে না, উঠতে পারেও না। আর বউ কখনো একটা স্বামীর প্রিয় মানুষ হয়ে উঠতে পারে না যতক্ষণ না মিসআন্ডারস্ট্যান্ডিং তাদের মাঝে ঠিক হয়। একজন আরেকজনের প্রিয় মানুষ হয়ে উঠতে পারে না যতক্ষণ না সেটা ঠিক করতে পারে, ততক্ষণ সেই সংসার কখনো সুখী হতে পারে না। লোকটা দেখলাম যে মুখ গোমরা করে কবে সামনের দিকে তাকিয়ে আছে। হয়তো উনি আশা করেছিলেন আমি ওনাকে ধন্যবাদ দিব বা একটু এক্সাইটেড হয়ে ওনাকে কিছু বলবো, কিন্তু আমি তো কিছুই বলছি না। আমি আসলে মুগ্ধ হয়ে গিয়েছি জায়গাটা দেখে, যার কারণে ওনাকে কি বলবো না বলবো আমার মাথায় আসতেছে না। আমি শুধু চারদিকে দেখেই যাচ্ছি। এমনিতেই অনেক অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছে নিজের মাঝে। এখন যদি লোকটাকে কিছু না বলি তাহলে হয়তো দেখা যাবে যে বিষয়টা খারাপ হয়ে যাচ্ছে। আসলে আমার দিক থেকে আমি দুঃখিত। আপনি এত সুন্দর একটা জায়গায় আমাকে নিয়ে এসেছেন, আমি আপনাকে এখন পর্যন্ত ধন্যবাদ দিতে পারলাম না। আসলে আমি কি বলবো না বলবো ভেবে পাচ্ছি না।
এত সুন্দর একটা জায়গা, আমি শুধু মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়েছিলাম। আপনার কথা আমার মনে ছিল না, সত্যি। আসলে আপনাকে এখানে নিয়ে আসার একটা উদ্দেশ্য আছে। আপনাকে কিছু কথা বলতে চাই আমি। একান্তে বাসায় সেটা বলা সম্ভব হচ্ছিল না, কারণ আমার মনে হচ্ছিল যে এই জায়গাটাতে আপনাকে নিয়ে আসা উচিত, আর এই কথাগুলো এখানে বলা উচিত। তাহলে হয়তো আপনার বুঝতে সুবিধা হবে, না হলে হয়তো আপনি অন্য কিছু ভাববেন। তার জন্য আপনাকে একটা নিরিবিলি জায়গাতে নিয়ে আসলাম, যাতে করে আমি আমার মনের কথাগুলো আপনার সাথে সম্পূর্ণ নির্লজ্জভাবে শেয়ার করতে পারি। আর আমি মানুষটা কেমন, আমি কি করি না করি, আমরা যদি একে অপরকে চিনি না পারি, তাহলে সংসার জীবন সুখের হবে না। একে অন্যের সাথে ভালোভাবে পরিচয় হওয়াটা সবথেকে বড় জরুরি আমাদের জন্য, কারণ আমরা নতুন দম্পতি, অথচ কেউ কাউকে ভালোভাবে চিনি না বা কেউ কারোর সাথে ভালোভাবে কথা বলতেছি না। আমাদের মাঝে একটা বন্ডিং তৈরি হওয়া উচিত, কিন্তু সেটা নাই আমাদের মাঝে। আপনি কি কি বললেন আমার মাথায় কিছুই প্রবেশ করতেছে না। আপনি যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে হয়তো আমার বুঝতে সুবিধা হতো। আসলে আপনি কোন বিষয়ে কথা বোঝাচ্ছেন? একটা জিনিস বুঝলাম যে আমরা একে অপরকে এখনো ভালোভাবে চিনি না। আমাদের মাঝে একটা বিশাল বড় মিল তৈরি হওয়া উচিত, কিন্তু হচ্ছে না, কারণ আমি নিজেও জানি না। আমি আপনাকে যেহেতু চিনি না, আর তার কারণে হয়তো আমি আপনাকে মন খুলে কোনো কিছু বলতে পারতেছি না। আপনার কাছেও জড়তা কাজ করতেছে। আসলে আমি ছোটবেলা থেকে একটু বোকাশোকা টাইপের লোক ছিলাম, আর আমার ছোট ভাইটা ছিল চঞ্চল প্রকৃতির। সে আমাকে অনেকবার বলতো, ভাইয়া প্রেম কর, আমি মেয়েটাকে ভাবি বলে ডাকবো, এরকম অনেক কিছু। একটা সুন্দর মেয়ে দেখলেই নিজে গিয়ে বলতো আমার ভাইয়াকে কেমন লাগে। মেয়েটা যদি আমার সাথে কথা বলতে চায়, আমি বলতাম যে আমার ছোট ভাইটার সমস্যা আছে, তার কারণে হয়তো এই কথা বলেছে আপনাকে, আপনি এখান থেকে যেতে পারেন। আমার লাইফে কোনো প্রেম করি নাই, সবসময় আমার ছোট ভাইটার সাথে দুষ্টামি করে এত বড় হয়েছি। কখনো লাইফে কোনো মেয়ের প্রয়োজন হয়নি আমার। আমার পরিবার আমার জন্য যেটা করেছে সবসময় সঠিক কাজটা করেছে, যেটা সিদ্ধান্ত নিয়েছে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমার বিয়ের কথা যখন হচ্ছিল আমি না করতে চাচ্ছিলাম না, কারণ আমার এরকম কোনো মেয়ে ছিল না যাকে আমি পছন্দ করি তার জন্য। আর পরিবার থেকে বলেছিল মেয়েটা অনেক ভালো হবে, লক্ষ্মী হবে, সবসময় মানিয়ে চলতে পারবো দুজন একসাথে। তার জন্য আমি হ্যাঁ বলেছিলাম। আমি জানি না আপনার সমস্যা কি, আপনি বাসরাত থেকেই আমার সাথে একটু অন্যভাবে ব্যবহার করতেছেন। আমি ভেবেছি হয়তো আপনার সমস্যা হচ্ছে, আপনি অন্য কাউকে পছন্দ করতে পারেন। যদি অন্য কাউকে পছন্দ করেন, যদি এরকম কোনো কিছু হয়ে থাকে, আমাকে বন্ধু মনে করে সব কিছু বলতে পারেন, সমস্যা নেই। লোকটাকে এখন আমি কি উত্তর দেব? কারণ আমার এখন কি উত্তর দেওয়া উচিত এই মুহূর্তে আমি নিজেও ভালো করে জানি না। লোকটা যদি আজ এই কথাগুলো না বলতো তাহলে হয়তো আমি এত কিছু বুঝতে পারতাম না। কারণ লোকটা সব সময় হাসি মুখে সবকিছু মেনে নেয়, আর আমি সব সময় তার সাথে বাজে ব্যবহারেই করতাম। লোকটা যদি একটু ভালোভাবে কথা বলতে আসতো আমি তাকে তাড়িয়ে দিতাম, সব সময় এরকম ব্যবহার করতাম। এখন আমি নিজের ব্যবহারের জন্য নিজেই লজ্জিত হচ্ছি। লোকটা এত ভালো মনের মানুষ, আর আমি তার সাথে এরকম ব্যবহার করতাম। আসলে আমার উচিত ছিল প্রথম দিন থেকে তার সাথে কথা বলা। উনি কেমন, আসলে ওনার ধরনটা কেমন আমাকে একটু জানা উচিত ছিল, কিন্তু আমি তো সেটা করিনি। উল্টো তার সাথে খারাপ ব্যবহার করেছি। কোনো কারণ ছাড়াই যদি কারোর সাথে জীবন পার করে দেওয়া যায় সেটাই হচ্ছে ভালোবাসা। কারণ দেখিয়ে যদি আপনি কোনো কিছু করতে চান তাহলে সেখানে ভালোবাসা থাকতে পারে না, সেখানে নিশ্চিত কোনো স্বার্থ লুকিয়ে থাকে। আর কারণ ছাড়াই যে মানুষগুলো সারা জীবন একসাথে পার করে দেয় সেই মানুষগুলোই প্রকৃত ভালোবাসে একে অন্যকে। আর তারাই ভালোবাসার যে আবেগ অনুভূতি আছে সেগুলো ভালোভাবে উপলব্ধি করতে পারে। আর যারা কারণ দেখিয়ে থাকে তারা কখনো ভালোবাসাটা বুঝতে পারে না। আচ্ছা, আপনি আপনার মনের কথাগুলো আমাকে খুলে বলতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ভালোভাবে শ্রবণ করতেছি আর বোঝার চেষ্টা করব। আমি কাউকে ভালোবাসিনি, শুধু আমি একজনকে চেয়েছিলাম আর একজনকে পেয়েছি। আজকে আমি আমার মনের কথাগুলো তাকে সবকিছু খুলে বলতে চাই। বলতে থাকেন, আমি সবকিছু শুনবো। আমি আমার ধৈর্যকে আজকে অনেক শক্তিশালী করে তুলবো। আমি চেয়েছিলাম আমার বউকে সারা জীবন ভালোবাসবো। হয়তো ভাগ্যে আপনি ছিলেন, যার কারণে আপনার সাথে আমার বিয়ে হয়ে গেল, আর সবকিছু আপনার সাথেই আমার হবে এখন থেকে। আসলে আমি কথাগুলো বুঝতে পারতেছি না আপনি কি বলতে চাচ্ছেন। আর আপনার কথাগুলো যদি ক্লিয়ার করে বলতেন তাহলে হয়তো আমার শুনতে ভালো লাগতো। কারণ এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে যদি কথা বলেন তাহলে আমি কিছুই বুঝতে পারবো না। আচ্ছা, আমি এখন যে প্রশ্নগুলো আপনাকে করব, আপনি সোজাসাপটা সেই প্রশ্নেরই উত্তরগুলো দিবেন।
একটু না বলবেন না। যেটা জানেন সেটার উত্তর দিবেন, বা যেটা হয়েছে আপনার সাথে সেটার উত্তর দিবেন। যদি না হয়ে থাকে বা না জানেন তাহলে তার উত্তর এড়িয়ে যাবেন। আচ্ছা, আপনার কথাই হবে আমিন। যেগুলো জানি বা আমার সাধ্যের মধ্যে থাকবে সব কিছুর উত্তর দিয়ে দেব, সমস্যা নাই। আপনি এত কথা বলতেছেন কিসের জন্য? শুরু করে দেন। আচ্ছা, আপনি কি ছোটবেলা থেকে এভাবেই সবসময় একা থাকতে পছন্দ করতেন, নাকি বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়াতে পছন্দ করেন? আপনি যেটা বলছেন আপনার দিক দিয়ে ঠিক আছে, কিন্তু আমি এতটাও স্বাধীন ছিলাম না যে বন্ধু বান্ধবদের সাথে ঘুরে বেড়ানোর সময় আমার ছিল। আমি সব সময় ঘরবন্দি ছিলাম। কেন? আপনার আবার এরকম নিয়ম কিসের জন্য? আমরা তো আদিম যুগে বসবাস করতেছি না যে মেয়েদের ঘরবন্দি করে রাখবে, তাই না? আর এসব প্রশ্ন না করলে ভালো হয়, কারণ এসব কথাগুলো আমার মন মানসিকতা নষ্ট করে দেয়। কেন জানি না, কিন্তু এখন আপনি অন্য টপিক নিয়ে যত প্রশ্ন আছে করেন, তাহলে বলতে পারবো এই টপিকের উত্তর আমি দিতে পারবো না। আচ্ছা, তাহলে আমি এখন তোমাকে বিরক্ত করতেছি না। আপনি কি কখনো কাউকে ভালোবেসেছিলেন? কেউ আপনাকে প্রপোজ করছিল, বা আপনি কাউকে করেছিলেন এরকম কিছু? কি বললাম? একটু আগে আমি ঘরবন্দি ছিলাম, আর এরকম কোনো সিচুয়েশন তৈরি হবে আমার জীবনে? সব সময় ঘরে থেকে বড় হয়েছি, কারণ আমার জীবনে এরকম কোনো কিছু হওয়ার সম্ভাবনা ছিল না। সব সময় আমার বাবা আমাকে গাইড করত, আর আমি কোথাও বের হলে আমার ভাইয়া আমার সাথে বের হইতো। যেখানে যাওয়ার ইচ্ছা হয় আমার ভাই আমাকে নিয়ে যায়, তাই এসব থেকে অনেক দূরে ছিলাম। আপনার কি ইচ্ছা করে না পুরো পৃথিবীটাকে আরেকটু ভালোভাবে দেখার, একটু অন্যভাবে, একটু উপলব্ধি করার? ইচ্ছা করে। আর ইচ্ছে করে কি হবে বলেন? ইচ্ছে করলেও হবে না, কারণ এতদিন ছিলাম বাবার বাসায় বন্দি, এখন স্বামীর বাসায় বন্দি হয়ে গেলাম। ইচ্ছে ছিল যে ভালোভাবে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হয়ে নিজের ইচ্ছাগুলো সবগুলো পূরণ করব, কিন্তু সেটা আর হয়ে উঠল না। তার আগেই আবার ঘরবন্দি হয়ে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আর আপনি কি আমাকে বিশ্বাস করতে পারতেছেন না? আমি আপনার জীবনের একটা অংশ হতে পারি না, নাকি কোনটা? এই প্রশ্নের উত্তর আমি এখন দিতে পারতেছি, কারণ একটা মানুষ আরেকটা মানুষকে চিনতে হয়, জানতে হয়, এবং সময় লেগে যায়, তাই না? আর আপনি যদি আমাকে সময়টুকু দিতে পারেন তাহলে আমি ভেবে দেখতে পারবো। কথা দিতে পারতেছি না আমি বিষয়টা নিয়ে, কারণ জীবনটা আমার মা আর আমার মনের। কখন কি বলে আর কখন কি করে বসে আমি নিজেও বুঝতে পারি না। আমার মন যেটা বলে আমি সেটাই করি। আর সেই মনটা যদি আমি অর্জন করে নিতে পারি তাহলে তো মনে হয় কোনো সমস্যা হবে না। যদি আপনার মনটাকে আমার মনের সাথে একত্রিত করতে পারি তাহলে হয়তো আপনার কোনো সমস্যা থাকবে না। আপনার কথার পরিপ্রেক্ষিতে এটাই বোঝা যায়। কোনো সমস্যা নেই, আমি তখন রাজি হয়ে যাব। আর আপনাকে এভাবে বোঝাতে হবে না, আমি বুঝতে পেরেছি আপনার সিচুয়েশনটাকে। আর আপনাদের জীবন সুন্দর ছিল, ভাই ছিল, সবার সাথে ঘুরে বেড়ানোর মতো সুন্দর ছিল, বন্ধু বান্ধবদের সাথে আড্ডায় মেতে ওঠার মতো আপনার সময় ছিল, কিন্তু আমি এসব থেকে একদম ব্যতিক্রম। আচ্ছা, তাহলে আমরা কি বন্ধু হয়ে উঠতে পারি না? সব কথা একে অন্যের সাথে শেয়ার করলাম, সবকিছু A to Z, সবার সাথে ঘুরে বেড়ালাম, সবাই একটা পর্যায়ে চলে গেল, তখন দেখবেন যে আপনার ভালো লাগবে। এখন কি করা উচিত আমি বুঝতে পারতেছি না। এখন কি সত্যি তাকে বন্ধু করে নেওয়া উচিত নাকি না, আমি বুঝতে পারতেছি না, কারণ আমার মাথায় কিছু আসতেছে না। আর একটা কথা বলি, আমার স্বামী হওয়া সত্ত্বেও এরকম ভাবে আমাকে বুঝিয়ে কথা বলতেছেন, তার মানে নিশ্চয়ই লোকটা ভালো হবে। যদি একটু বদমেজাজি টাইপের লোকটা হতো তাহলে হয়তো এতক্ষণে আমার সাথে কত কি করে বসতো, কারণ তার সাথে আমার বিয়ে হয়ে গিয়েছে। আমি বুঝতে পারতেছি না কি বলা উচিত। আমি কোনো কিছু না বলে চুপচাপ বসে রইলাম। লোকটা আমার মুখের দিকে তাকিয়ে রইল আমার কোনো উত্তর শোনার জন্য, কিন্তু আমি কোনো কিছু বলতেছি না, চুপ মেরে বসে আছি ঘাসের উপর। আর চারদিকে সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা পরিবেশ, হয়তো মানুষটার মন ভালো আছে, কিন্তু আমি যদি এখন কিছু উল্টোপাল্টা কথা বলে দেই তাহলে হয়তো তার মনটা খারাপ হয়ে যাবে। আমি আপনার কথায় সম্মতি জানাই, আমরা আজ থেকে বন্ধু, একে অপরের সাথে সবকিছু শেয়ার করব, কেউ কোনো কিছু লুকিয়ে রাখবো না একজন একজনের থেকে। আমি চাইবো যে আমাদের সম্পর্কটা যতদিন না উন্নতি হবে আর আপনি না যাওয়া পর্যন্ত আমি আপনাকে কোনোভাবে স্পর্শ করার চেষ্টা করব না। আপনি যেদিন আপনার মন থেকে আমাকে স্বামী হিসেবে গ্রহণ করবেন সেদিন আমি আপনাকে স্পর্শ করব, তার আগে না, কথা দিলাম আপনাকে। আচ্ছা, অনেক হয়েছে, এখন বাসায় ফেরত যাওয়া উচিত। অন্যদিন এসে গল্প করব প্লাস আড্ডা দিব। এখন যেহেতু বাসায় মেহমান আসবে তাই হয়তো আমাদের এখন যাওয়া উচিত, না হলে কখন কে কি বলে বলা মুশকিল। আমিও এই কথাটা ভাবতেছি, এখন আমাদের চলে যাওয়া উচিত।
আর এখানে থাকা যাবে না। এখানে থাকলে সমস্যা হতে পারে, তাই এখন আমাদের এখান থেকে যাওয়া উচিত। না হলে কখন কে কি বলবে না বলবে ভেবে পাচ্ছি না আমিও। তাই চলেন আমরা এখন এখান থেকে চলে যাই। তারপর কোনো কথা না বলে সেখান থেকে দুজনেই চুপচাপ চলে আসতে ধরলাম। আমি ইচ্ছাকৃতভাবে লোকটার হাত ধরলাম। লোকটা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। লোকটা ভেবেছিল এটা কখনোই হবে না, কিন্তু আমি সেটাই করলাম। তার জন্য লোকটা একটু অবাক হয়েছে, কিন্তু তাতে আমার কি? আমার যেটা ইচ্ছে করতেছে আমি সেটাই করব। আর আমি এতটাও স্বাধীন ছিলাম না। আজকে হঠাৎ করে এইভাবে একটা লোকের সাথে বাইরে রয়েছি, নিজের মতো করে চলতে পারতেছি। আমি অনেক বেশি খুশি আজ। আমার ভাগ্যে কি হবে শেষ মুহূর্তে আমি বুঝতে পারতেছি না। এখনো সঠিক পদ্ধতি বেছে নিতে পারতেছি না। তার জন্য আমার মনে সংশয় কাজ করতেছে। এই যে মিস্টার কাজের লোক, আমাদের একটু সাহায্য করবেন? আমরা এই লাগেজটা নিয়ে যেতে পারছি না। আপনি একটু প্লিজ কষ্ট করে আপনার মাথায় লাগেজটা নিয়ে গিয়ে ভিতরে রেখে আসবেন। আমার বন্ধুরা অনেক ক্লান্ত, তাই সবাই একটু বসে বিশ্রাম করার জন্য ভিতরে চলে গেল আমার রুমে। আর আমি অল্প একটু কাজ আছে সেটা করতেছিলাম। হঠাৎ করে একটা মেয়েলি কণ্ঠ শুনতে পেলাম, কিন্তু আমি আশেপাশে তো তেমন কাউকে দেখতে পাচ্ছি না আমি ছাড়া। তার মানে মেয়েটা কি আমাকে কাজের লোক বলে মেনশন করলো? আমি ভাবতেছি আশেপাশে কেউ লোক আছে তাকে বলতেছে, তাই আমি ভাবলাম চেক করে নিলাম যে কেউ আদৌ আছে কিনা। দেখলাম কেউ নেই আমি ছাড়া বাহিরে। নিশ্চিত মেয়েটা আমাকে কাজের লোক বলে সম্বোধন করেছে। বুঝতে পারলাম না, আমাকে দেখে মনে হয় কাজের লোক। কি একটা অবস্থা! আমি কেন কথা না বলে চুপচাপ আমার মতো কাজ করতে লাগলাম, কারণ এই ফহিনী মার্কা মেয়েকে পাত্তা দেওয়ার আমার সময় নেই। আমি মেয়েটার দিকে তাকালামও না, আমি আমার মতো কাজ করে যাচ্ছি। আচ্ছা, আপনি কি কানে কম শোনেন? কানে ডক্টর দেখাতে পারেন না? কাজের লোকরা কি কেমনে আমার জিজু এদের মতো ছেলেদের যেখানে কানে শোনে না? তার মানে এই মেয়েটা আমার বড় ভাইয়ের শালী? তার মানে আমার শালী, আমার বিয়ান সাহেব গ্রাম অঞ্চলের ভাইয়ের শালিকা নিজেদের শালী বলে চালায়, তার জন্য আমিও তাই বললাম। আর একটু সম্মান দেখানোর জন্য বিয়ান সাহেব বলা যায়, কিন্তু তাকে তো আমি পাত্তা দিচ্ছি না, কারণ কাজের লোক কাউকে পাত্তা দেয় না। আচ্ছা, আপনি কি কানে কম শুনতেছেন নাকি আমাকে একটু সাহায্য করবেন? আমি ভিতরে যাব, আর এই লাগেজটা অনেক ভারী, আমি নিতে পারছি না। আপনি প্লিজ একটু আমাকে সাহায্য করুন, প্লিজ। আপনি কি কথাগুলো আমাকে বলতেছেন নাকি আপনার কোন বাবা খালু আছে তাকে বলছেন? বুঝতে পারতেছি না তো, আমি তো কাউকে দেখতেছি না এখানে। মুখ সামলে কথা বলবে, ছোট লোক কোথাকার। আপনাকে এইরকম ভাষা কাজের লোক হিসেবে নিয়োগ কে দিয়েছে শুনি? আর আপনি কথা শুনতে পারতেছেন না? লাগেজটা অনেক ভারী, নিয়ে যেতে বলতেছি আপনাকে, আর আপনি আমাকে কি সব আজে বাজে কথা বলছেন? আমি কাজের লোক, আমাকে কাজের লোক বলেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমি কোনো লাগেজ পরিবহন করতে পারি না। আর আমি যে কাজটুকু করতেছি এই কাজটা করলে আমার কাজ শেষ, তাই আমি আর অতিরিক্ত কোনো কাজ করতে পারবো না। আপনি আপনার স্বামী বা আপনার ছেলে আছে তাদেরকে ডেকে নিয়ে আসেন, সে এখন আপনার সাহায্য করবে। ছোট লোক কোথাকার, আমাকে দেখে কি বিবাহিত মনে হয়? আর আমাকে দেখে মনে হয় যে আমার স্বামী আছে, ছেলে আছে? আপনাকে যেটা বলতেছি সেটা করতেছেন না, কিসের জন্য? বকশিস দেব, এখন সমস্যা নেই। কয় টাকা বকশিস দিবেন আমাকে সেটা আগে ডিল করেন, বা সেই টাকাটা আগে আমাকে দিয়ে দেন। না হলে আপনি দিবেন না, আমি সেটা ভালো করে জানি। কয় টাকা দিতে পারবেন যদি আগে দিয়ে দেন, তাহলে আমি ভিতরে নিয়ে দেবো। আমি ভালো করে জানি টাকার কথা শুনলে তোদের মতো কাজের লোকের অভাব হয় না। কত টাকা নিতে চাইছিস সেটা বল। কত টাকা লাগবে? তোকে আমি তত টাকাই দেবো, সমস্যা নাই। কাজ যেহেতু আপনি করিয়ে নেবেন, তাই দামটা আপনিই দিবেন, আর টাকার অঙ্কটা আপনি বললে ভালো হয়। তাহলে আমি ভেবে দেখবো কাজটা করা যায় কিনা। আচ্ছা, 500 টাকা দেবো। লাগেজটা ভিতরে দিয়ে আয়, তারপর তোর বকশিস তুই পেয়ে যাবি। আর টাকা পেয়ে যাবি। তুই আমার কাজ না করিস, তাই তুই আগে কাজ করে দিবি, তারপর টাকা নিবি। আর এটাই তো সব সময় হয়ে আসে, তাই না? কাজ করে তারপর টাকা নেয়। তুই এখন লাগেজটা ভিতরে দিয়ে আসবি, তারপর টাকা নিয়ে যাবি। তারপর সেখানে এক মুহূর্ত দেরি না করে আমরা দুজন বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি মেহমান আসা শুরু করে দিয়েছে, আর আমাদের বাসার লোক নাকি অলরেডি অর্ধ রাস্তায় এসে গেছে, আর কেউ কেউ নাকি পৌঁছেও গিয়েছে। আমি তো শুনে অবাক হয়ে গেলাম। আপনি আমাকে এত লেট করে বাসায় নিয়ে আসলেন কেন? এখন তো বাসায় মেহমান ভরপুর, তারা আমাদের নিয়ে কি বলবে? লোকে কি বলবে সেটা দেখার সময় আমার কাছে নেই। তুমি এখন ভিতরে যাও, আমি দেখতেছি বাহিরে কি অবস্থা। আমাকে যদি কেউ কিছু বলেছে তাহলে আপনার অবস্থা কিন্তু খারাপ আছে বলে দিলাম। কেউ কিছু বলবে না তোমাকে। তুমি ভেতরে যাও, রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, কারণ মেহমানরা আসবে, তোমাকে একটু সাজুগুজু করতে হবে। এখন যদি আমার শাশুড়ি মানে আপনার মা আমাকে যদি কিছু বলে, আমি বাহিরে গেছি তার অনুমতি না নিয়ে,
তখন কি হবে? তোমাকে এত টেনশন করতে হবে না, তোমাকে যেটা বলতেছি তুমি সেটা করো, তাহলে তোমার জন্য ভালো হয়। আপনার জন্য যদি আমি কোনো কথা শুনেছি তাহলে আপনাকে আমি দেখে নেব, কথাটা মাথায় রাখবেন। এত ঝগড়া তুমি কিভাবে করতে পারো আমার জানা নেই। তুমি এখন ভিতরে যাও, আমি দেখতেছি বাহিরটা। আমি একা যেতে পারবো না, আপনি আমাকে নিয়ে গিয়ে রুমে রেখে আসেন, তাহলেই তো হয়। এত আমাকে বকা দেওয়ার কি আছে? তুমি একা যেতে পারো না নাকি আবার তোমাকে কোলে করে নিয়ে যেতে হবে, কোনটা? আজব ব্যাপার তো, আপনি আমার সাথে এরকম ব্যবহার করতেছেন কিসের জন্য আমি বুঝতে পারতেছি না। তোমাকে বুঝতে হবে না, তোমাকে যেটা বলতেছি সেটা করো। রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসো তাড়াতাড়ি, মেহমানরা চলে এসেছে অলরেডি। সেটা তো আমিও দেখতে পারতেছি। আর আপনি আমার সাথে যাচ্ছেন না কিসের জন্য? আপনাকে আমার সাথে যেতে হবে, এটা হলো কথা। আচ্ছা নিয়ে যাচ্ছি, তোমাকে আর বেশি কথা বলতে পারবো না। আর সব সময় নিজের কথাগুলো সংযমে রাখার চেষ্টা করবে। এত বক বক না করে আমার উপর চলে যেতে পারতাম। এখানে কি আমার একার দোষ? আপনি যদি আমার সাথে এত তর্ক না করতেন তাহলেই তো হয়ে যেত। আর আপনি যদি সহজে মেনে নিতেন তাহলে তো আর কথা বলতে হতো না আপনার সাথে। আচ্ছা হয়েছে, এখন তো চলো, নাকি আরো ঝগড়া করবে? কোনটা বুঝতেছি না, এত ঝগড়াটে মেয়ে তুমি। দেখেন, যেটাই বলেন না কেন মেনে নিয়েছি, কিন্তু ঝগড়াটে মেয়ে বলবেন না। আপনি কম ঝগড়ু না, আপনি অনেক ঝগড়া করতে পারেন মেয়ে মানুষদের মতো। এবার কিন্তু ভালো হচ্ছে না বলে দিলাম, এত বড় অপবাদ আমাকে তুমি দিতে পারো না। আমি মোটেও ঝগড়া করতে পছন্দ করি না। সেটা তো আমি দুই চোখ দিয়ে দেখতে পারতেছি, আপনাকে আর বলতে হবে না, বুঝছেন? আমি দেখতেই পারতেছি। অনেক ঝগড়া করেছি, এবার তো অন্তত ভিতরে যাই, না হলে আরো অনেক বকা শুনতে হবে। সেটার জন্য প্রস্তুত থাকো। আমি একদম প্রস্তুত আছি। আমি আপনার উপর সব চাপিয়ে দিব, কারণ আপনি আমাকে নিয়ে যাওয়ার জন্য অফার করেছিলেন, তাই আমি গিয়েছি, না হলে যেতাম না। তুমি এরকমটা কোনো কিছু করবে না, তাহলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আপনি আমার কচু করবেন, আমাকে কিচ্ছু করতে পারবেন না। আমি আমার শাশুড়ি মাকে সব কিছুর বিচার দিয়ে দেব, তখন আপনার 12টা বাজিয়ে ছাড়বে। তুমি আসতে না আসতেই আমার আম্মুকে হাত করে নিয়েছো, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তুমি আমাকে এভাবে অপবাদ দিতে পারো না, সবকিছু দোষারোপ আমাকে করতে পারো না। হয়েছে, এখন দেখেন সবাই আমাদের দিকে কিভাবে তাকিয়ে আছে, আর আমরা ফ্রিতে সিনেমার মতো স্বাদ তাদেরকে দিচ্ছি। অনেক হয়েছে, এবার তো রুমে যাই নাকি? এখানে আরো মানুষকে বিনোদন দিবে, কোনটা? তারপর দুজনেই রুমের ভেতর চলে আসলাম, আর কেউ কারোর সাথে কোনো কথা বললাম না। এখন যদি কেউ কারোর সাথে কথা বলে ঝগড়া লেগে যাবে, এটাই স্বাভাবিক। তাই কেউ কারোর সাথে কোনো কথা না বলে রুমের ভেতরে আসলাম। আমি রুমে এসে রুমের ভেতর থেকে দরজাটা লাগিয়ে দিলাম। সেটা দেখে আশিক অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। তাতে আমার কিচ্ছু যায় আসে না। তারপর আমি সবকিছু খুলে রেখে বাথরুমে চলে আসলাম, কারণ এখন আমাকে গোসল করতে হবে। যদি গোসল না করে তাহলে ঠিকমতো আমি সাজুগুজু করতে পারবো না, আর আমাকে কেমন বিশ্রী দেখা যাবে। তার জন্য গোসলটা করা জরুরি। গোসল শেষ করে বের হয়ে এসে দেখি আশিক বিছানায় শুয়ে আছে। আমার মেজাজটা একদম খারাপ হয়ে গেল। এখন এইভাবে শুয়ে থাকার কি আছে? তাকে তো গোসল করতে হবে, তারপর তাকেও একটু একটু হালকা পাতলা রেডি হতে হবে, আমাদের বাসা থেকে অতিথি আসবে। তুমি এইভাবে কেন শুয়ে আছো? কিসের জন্য? তোমাকে কি রেডি হতে হবে না নাকি? তুমি তো আমাকে একা রেখে রুমের ভিতরে চলে গেলে, আমি কি করব? আমাকে যদি নিয়ে যাইতে তাহলে তো দুজনে একসাথে গোসল করে আসতে পারতাম, তাই না? হয়েছে, এখন আর ন্যাকামি করতে হবে না। আর আপনি ভুলেও এরকম স্বপ্ন দেখবেন না দিনের বেলা, তাহলে কিন্তু ভেজাল আছে বলে দিলাম। আমি এখন গোসল করতে পারবো না, আমাকে এখন কিছুক্ষণ রেস্ট নিতে হবে, তার জন্য আমি এখানে শুয়ে আছি। তুমি না নতুন বউ, তুমি বাইরে যাও, সবাই তোমার সাথে একটু গল্প গুজব করুক, আমি একটু পরে যাচ্ছি। দেখেন, এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না, ভালো হবে না বলে দিলাম। তাড়াতাড়ি আপনি চলে আসেন আমার সাথে, না হলে কিন্তু ভালো হবে না। আমি বলেছি তো একটু পরে যাব, তুমি এরকম করতেছো কিসের জন্য বুঝতেছি না। একটু পরে যাই তাহলে তো হয়, তাই না? না, আপনাকে এখনই যেতে হবে, আর এটাই হলো বড় কথা। আপনি এখন যাবেন, এক্ষুনি উঠবেন, এক্ষুনি গোসল করে আসবেন, এক্ষুনি যান। আমি বুঝতে পারতেছি না এত জোর জবরদস্তি করতেছো কিসের জন্য। একটু পরে যাই, ক্লান্ত লাগতেছে আমাকে। তারপর আমি এক মগ পানি এনে আশিকের মুখের উপর ঢেলে দিলাম। আমি ভালো করে জানি যতক্ষণ পর্যন্ত আমি বেকা তেরামি করব না করব, ততক্ষণ সে সোজা ভাবে আমার কথা শুনবে না। আমি ভালো করে জানি হাতের আঙ্গুল যদি বাঁকা না করা হয় তাহলে পেটের হজম হয় না, সেটাই ভালো করে জানি। আশিকের সাথে এতক্ষণ থেকে বা এই 2 দিন থেকে যেটা বুঝলাম,
যে লোকটা অনেক ভালো মনের মানুষ, যদি একটু ন্যাকামি করবে, কিন্তু একটু ন্যাকামি করবে নতুন মানুষের সাথে, এটাই স্বাভাবিক। আমার এরকম কাণ্ড দেখে অবাক হয়ে আমার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বাথরুমে চলে গেল। কিচ্ছু বললো না অবশ্য। আমি এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি ভাবছিলাম অনেক কিছু শুনিয়ে দেবে, অনেক রাগারাগি করবে আমার সাথে, কিন্তু কিছু না বলে শুধু মুচকি হাসি দিয়ে বাথরুমে চলে গেল। আমি তো অবাক হয়ে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। তারপর আমি আয়নার সামনে চলে আসলাম নিজেকে রেডি করার জন্য। কি হলো, এখন আমাকে টাকা না দিয়ে চলে যাচ্ছেন? ব্যাপার কি? এটা কিন্তু কথা রাখা হচ্ছে না। আপনার লাগেজটা নিয়ে এসে দিয়েছি, আপনি আমাকে এখন টাকা দিবেন। আপনাকে তো এই বেশি টাকা দিয়ে কাজ করিয়ে নেওয়া হচ্ছে, তাই না? তাহলে আমি আর আপনাকে এক্সট্রাভাবে কেন টাকা দিতে যাব? আপনার মজুরি থেকে নিয়ে নিন, তাহলেই তো হচ্ছে, তাই না? এটা কিন্তু আমার সাথে চিটিং করা হচ্ছে। আপনি কিন্তু মোটেও কাজটা ঠিক করলেন না, বুঝছেন? আপনাকে এর জন্য পস্তাতে হবে, কথাটা মাথায় রাখবেন। হয়েছে, আমার আর খেতে কাজ নেই, আপনার কথা মাথায় রাখতে যাব। আপনি কে বলুন তো? আপনি এখান থেকে যাচ্ছেন না কিসের জন্য? নাকি আমি আমার জিজুকে ডেকে আপনাকে কিছু কথা শুনিয়ে দেব? কোনটা? টাকা দিবি কি না বল তোর জিজুকে। হ্যাঁ, তোর জিজুকে ডাক, আমি দেখতেছি তোর জিজুকে। টাকা দিতে চেয়েছিস, তুই টাকা দিবি এখন আমাকে। আজব তো, আপনি এরকম ব্যবহার করতেছেন কেন? আমি বুঝতেছি না তো আপনার স্পর্ধা হয় কিভাবে আমার সাথে এভাবে তর্ক করার? বলতেছি না টাকা দে, তা না হলে তোকে যে আমি কি করব ভেবে পাচ্ছি না। আর তুই এখন টাকা দিবি কিনা সেটা বল, এত ন্যাকামি কথা শুনতে পারবো না। আর তোর জিজুকে দেখতেছি, তুই তোর জিজুকে ডাক। আমার চিল্লাচিল্লি শুনে সবাই এসে এক সাইডে দাঁড়িয়ে পড়লো, আর আমার ফ্রেন্ডগুলো এক সাইডে এসে দাঁড়িয়ে পড়লো। আমি ভাবছিলাম যে কেউ হয়তো আশেপাশে নেই, কিন্তু এটা কি হলো, সবাই তো এখন ঝগড়াঝাটিটা শুনে নিয়েছে। এখন তো একটু হলেও গ্যামজ্যাম বা ঝগড়াঝাটি আরো বেশি করে করতে হবে, গ্যামজ্যামটা জমে উঠবে না। তাই আমি ইচ্ছাকৃতভাবে আরো জোরে জোরে কথা বলতে লাগলাম। আমি লক্ষ্য করে দেখলাম আমার বন্ধুরা ভালোই মজা নিচ্ছে আমাকে নিয়ে, কিন্তু কি আর করার, এখন আমাকে দেখাতে যেমনটা লাগতেছে পুরো একটা কাজের ছেলের মতো। তাই আমিও কিছু বলতেছি না, কাজের ছেলের মতোই ব্যবহার করতেছি মেয়েটার সাথে। কেউ কোনো কথা বলতেছে না, সবাই চুপচাপ আছে। আর মেয়েটা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, কি বলবে না বলবে। হয়তো এই মেয়েটা এই পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না। কি হলো, কথা কানা যাচ্ছে না আপনার? জিজুকে ডাক দেন, তা না হলে আমার টাকা দিয়ে দেন, আমি চলে যাচ্ছি, ঝামেলা শেষ। আচ্ছা, আপনি আপনার টাকাগুলো নিয়ে যান, তাও প্লিজ এরকম সিনকেট করবেন না। আর আপনি সামান্য কয়েকটা টাকার জন্য এইভাবে সিনকেট করতে পারেন, আমি কল্পনাও করতে পারিনি। একটা কাজের লোক হয়ে। হঠাৎ করে আমার বড় ভাইয়ের কণ্ঠটা ভেসে আসলো। আমি বুঝতে পারলাম না এখানে আবার ভিলেন হয়ে আমার বড় ভাইকে আসতে হবে কিসের জন্য। এখানে আমি তো ভালোই মজা নিচ্ছি, এখন যদি এসে পরিচয়টা করিয়ে দেয় তাহলে তো ঝামেলা। আমি তাহলে আমার মজাটা করতে পারবো না। তাই আমি সেখান থেকে কেটে পড়ার জন্য তাড়াতাড়ি মেয়েটার হাত থেকে টাকাটা নিয়ে নিলাম, কিন্তু কেটে পড়তে পারলাম না। আমার ভাইয়ের উপর থেকে ডাক দিয়ে আমাকে দাঁড়ি করিয়ে দিল। যাই হোক, ভালোই হয়েছে, এবার ভাইয়ের উপর প্রতিশোধটা ভালো করেই নিতে পারবো। এখন আমি তাকে চিনি না, আর এভাবেই আমি কাউকে চিনি না। আমি এখন একটা কাজের লোক, সেই অভিনয়টা করতে হবে আমাকে, তাহলে ভালোভাবে মজাটা নেওয়া যাবে। জিজু দেখেন না, ছেলেটা আমার সাথে কিরকম অসভ্যতামি করতেছে, আর কি সব কথা বলতেছে আমাকে। আর আপনার নাম ধরে কি আজে বাজে কথা বলতেছে। আপনি একটু দেখেন না বিষয়টা। মুখ সামলে কথা বলবেন, কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আর আপনি আমার নামে মিথ্যা অপবাদ দিতে পারেন না, এই বাড়ির কেউ আমাকে মিথ্যা অপবাদ দিতে পারে না। তার এত বড় স্পর্ধা হয়নি এখন পর্যন্ত। দেখছেন জিজু, আপনার সামনে কত বড় কথা বলছে, আর ছেলেটা ওই দিকে তাকিয়েছে কিসের জন্য? এই দিকে তাকাচ্ছে না কিসের জন্য? আমার জিজুকে দেখে কি ভয় পাচ্ছেন নাকি? আপনার জিজুকে বাঘ না ভাল্লুক, তাকে দেখে আমি ভয় পাবো? তাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমার কাজ আছে, আমি চলে যাচ্ছি, পরে আপনাদের সাথে কথা বলে নেব। এখন আর আপনি একটা ভালোভাবে চলাফেরা করবেন, তা না হলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে।